সাম্প্রতিক নানা ইস্যু নিয়ে চ্যানেল 24 এর অনলাইন ভিত্তিক আলোচনা অনুষ্ঠান সংলাপ 24 এ সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার বিষয় মব জাস্টিস। একের পর এক মব জাস্টিসের মতো ঘটনা ঘটে যাচ্ছে। আতঙ্কিত হয়ে পড়ছে সাধারণ মানুষ। কেন এই মব জাস্টিস বা মব জাস্টিসটা কি? এই বিষয় নিয়ে আলোচনার জন্য আজ আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয়তাবাদী গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান এ.কে.এম. রেজাউল করিম, সিনিয়র সাংবাদিক সেলিম খান এবং চ্যানেল 24 এর ক্রাইম চিফ হিরণ খান। হিরণ খানের কাছে আমরা শুরুতেই যাব, কারণ এই পরশুদিন রাতে যে ঘটনা ঘটলো গুলশানে, তিনি খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত হয়েছিলেন, সেই নিউজ সংগ্রহ করেছেন এবং তিনি ভিতর থেকে অনেক খবর বের করে এনেছেন। আমরা শুরুতেই চলে যাচ্ছি হিরণ খানের কাছে। হিরণ খান, কি দেখেছিলেন আপনি সেদিন? দেখুন রাজীব, সেদিনের যে ঘটনাটি সেটি আসলেই আমার কাছে প্রথমেই যখন আমাদের কাছে এই এসএমএসটি আসে ঠিক 10:30টার দিকে, যে একটি বাসায়, গুলশানের একটি বাসায় অভিযান করা হবে এবং সেই অভিযানে আহ, শেখ হাসিনার সাবেক উপদেষ্টা, রাজনৈতিক উপদেষ্টা এইচ.টি. ইমামের ছেলের বাসায় তারা অভিযান করবেন, এমন মেসেজ কিন্তু আমাদের কাছে আসে। সাধারণত আমরা দেখি যে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু এই ধরনের মেসেজ এসে থাকে। আমরা পুরো অভিজ্ঞতা থেকে যেটা বলা যায় যে যেমন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যদি কোথাও কোনো অভিযান করেন, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কাছে এই মেসেজগুলো আসে। এই সময়টিতে, সাম্প্রতিক সময়টিতে আমরা এই ধরনের মেসেজ কিন্তু খুব মানে খুব প্রায় সময় পেয়ে থাকি। এবং গত পরশুদিন যেটি এই মেসেজটা আসার পরে যখন আমরা একটু গুলশান ২ এর যে বাসার ঠিকানা দিল, যে ২ নম্বর রোডে, তখন আমরা ঘটনাস্থলে গেলাম। যে দেখার যে জিনিসটা দেখলাম যে ১৫ থেকে ২০ জন তারা মিছিল নিয়ে একটি বাসার সামনে গেল। আমরাও দাঁড়িয়ে আছি। দূর থেকে আসলে দেখার চেষ্টা করছি আমি যে আসলে ঘটনাটা কি ঘটছে। এবং তারা ১ম এ একটি গেটের সামনে গেল। ৮১ নাম্বার বাসা। সেই বাসার সামনে যেয়ে ১ম এ দরজা ভাঙার চেষ্টা করল। আ ব্যা ব্যা পরবর্তীতে দেখলাম যে ভিতর থেকে খুব সহজেই, আমার কেন জানি মনে হলো মানে পুরা ইভেন্টটা দেখে যে ভিতরে যারা ছিলেন তাদের মধ্যে অনেকেই বোধহয় এই বিষয়টা জানেন। যারা কেয়ারটেকার বলেন কিংবা সিকিউরিটি গার্ড বলেন, তারা বিষয়টা জানেন যে এরকম ধরনের একটা ঘটনা ঘটতে যাচ্ছে, কিংবা আ আ ১৫-২০ জন আসবেন। আগেই থেকেই বোধহয় প্রি প্ল্যানিং আমার ওই টাইমটাতে মনে হয়েছিল। তো পরবর্তীতে তো এই বিষয়টা মানে গতকালকে যেই ৩ জনকে গ্রেপ্তার করা হলো, সেই বিষয়টা স্পষ্ট করেছেন যে তার আগের দিনও তারা গিয়েছিলেন, জায়গাটা রেকি করে আসছেন, সেই লোকেদের সাথে কথা বলে আসছেন। তো যখন আমরা গণমাধ্যম কর্মীরা এটা দেখা শুরু করলাম, পরে গণমাধ্যম কর্মীরা যখন আমরা একসাথে দাঁড়িয়ে আছি, তখন কিন্তু আমরা কথা বলছিলাম যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নাই কেন? তারা এইভাবে ঢুকছে কিভাবে? তখন কিন্তু আমরা একটু অবাকই হলাম। তখন গণমাধ্যম কর্মীদের মধ্যে একটা জিনিস আসলো, যদি কিনা এটা ডাকাতি হয়ে থাকে, তাহলে এটার প্রমাণ দরকার। এবং আমরাও যেহেতু গণমাধ্যম কর্মী, আমাদেরও অনেকটা আ আ দায়বদ্ধতার জায়গাটি রয়ে গেছে সাধারণ মানুষের কাছে। তখন আমরা কি করলাম? ক্যামেরা ওপেন করলাম। এবং তারা যেই এক্টিভিটিস গুলো করলো, সেই এক্টিভিটিস গুলো কিন্তু আমরা ক্যামেরায় ধারণ করলাম। আমাদের ক্যামেরা পার্সন যারা রয়েছেন তারা কিন্তু ধারণ করলো। এবং পরবর্তীতে ভিতরে আমরা বারবারই জিজ্ঞেস করছিলাম, আপনি দেখছিলেন রাজীব, যে আমরা তাদের কাছে জিজ্ঞেস করলাম, "আপনারা কেন ভিতরে প্রবেশ করেছেন? আ কি আ আ কোন কোন ইনফরমেশন আপনারা ভিতরে এসেছেন?" তারা কিন্তু বারবারই বলছিল যে আ এখানে অস্ত্র, টাকা এবং ফ্যাসিস্ট সরকারের যে যারা রয়েছেন তারা এখানে মিটিং করছেন, যার কারণে তারা এখানে এসেছেন। কিন্তু স্পেসিফিক তারা কিন্তু কখনো কোনো সদুত্তর কিন্তু আমাদেরকে দিতে পারেননি। যে তারা কেন ভিতরে ঢুকে তল্লাশি করছে, কিংবা তাদের কাছে এই এখতিয়ার আছে কিনা যে একটি বাসার মধ্যে প্রবেশ করে কিংবা যেকোনো জায়গায় একটা তল্লাশির মতো একটি অ অ পরিস্থিতি তৈরি করা, কিংবা তারা নিজেরা তল্লাশি করছে। এই বিষয়টা কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ। এবং আমরা সাম্প্রতিক সময়ে যেটা দেখতে পাচ্ছি যে আপনি যদি রাস্তায় যাচ্ছেন, কেউ একজন আপনাকে রিক্সা থেকে নামিয়ে আপনাকে জিজ্ঞাসাবাদ করছে। সে আসলে কে? সে আসলে ল অ্যান্ড অর্ডার এর মানে ল এনফোর্স এর কোন ব্যক্তি কিনা? সে বিষয়টি কিন্তু এই জায়গাটি, এই সময়টিতে এসে সেই জিনিসটা কিন্তু আসলে মানে খুবই গুরুত্বপূর্ণ। এবং সেদিনও এই একই ঘটনাটি ঘটেছে। এবং গুলশান ২ এর যেই জায়গাটিতে এই ঘটনাটি ঘটেছে, তার আশেপাশে কিন্তু গুরুত্বপূর্ণ এম্বাসি গুলো রয়েছে এবং খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিরা কিন্তু সেখানে থাকেন।
বাংলাদেশের। তো সেই জায়গাটিতে রাত 1টা থেকে 11টা থেকে প্রায় 2টা রাত 3:30 পর্যন্ত ভয়াবহ ম্যাসিভ আকারের যেই অ্যাক্টিভিটিস এবং যেই শব্দ করা হয়েছে, যেভাবে দরজা ভাঙা হয়েছে, সেটি দেখে কিন্তু আশপাশের যারা মানুষ আছেন তারা কিন্তু দেখছেন। অনেকে জানলা দিয়ে দেখছেন, অনেকে ছাদে উঠে দেখছেন, কিন্তু কেউ সামনে আসছেন না। এটা একটা সবথেকে বড় গুরুত্বপূর্ণ বিষয়। এবং যেখানে দেখছেন যে আইনশৃঙ্খলা বাহিনী নেই এবং একটা ১২, ১৫, ২০ জনের মতো একটা দল একটা বাসার মধ্যে ঢুকে গেছেন। ঢুকে যেয়ে চিৎকার করে বাসা ভাঙছেন। কিন্তু আশপাশের অন্য ফ্ল্যাটের যারা রয়েছেন, উপরে যারা রয়েছেন তারা কিন্তু কেউ সামনে আসছেন না। একসাথে এসে প্রতিবাদ করছেন না। সেই বিষয়টি কিন্তু রয়ে গেছে। এবং আরেকটি সবথেকে বড় বিষয় এখানে, যেহেতু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে এবং সেনাবাহিনীর সদস্য কিংবা সাংবাদিক তাদেরকেও তারা চেষ্টা করেছিলেন যে এই ডাকাতের একটা পার্ট, ডাকাতি যে করা হয়েছে সেই ডাকাতের একটা পার্ট করার জন্য, কিন্তু আসলে তারা সেভাবে সফল হয়নি। এবং যারা প্রবেশ করেছিলেন ভিতরে তারা কি করলেন, দরজা ভাঙলেন, ভিতরে প্রবেশ করলেন, প্রতিটি ঘরে তারা ড্রয়ার খুললেন, লাগেজ গুলো খুলে খুলে তারা লাগেজ গুলো দেখছিলেন এবং ভিতরে মোবাইল ছিল, স্বর্ণ অলংকার ছিল, বিদেশি টাকা ছিল, ডলার ছিল, সেগুলো তারা পকেটে নিয়ে গেলেন। এবং 2টি পার্ট করলেন। আমরা যেটা দেখলাম যে একটা গ্রুপ প্রথমে ঢুকলেন, তাদের কাছ থেকে জিনিসপত্র নিয়ে তারা কিন্তু চলে গেলেন। আর অন্য থেকে 20 জন, 8 থেকে 9 জন তারা ভিতরে থেকে গেলেন। এবং কিছুক্ষণ পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আসলো, সেনাবাহিনী আসলো, তারা তাদের সাথে কথা বললেন। কথা বলে ইনস্ট্যান্টলি 6 থেকে 7 জনের মধ্যে 3 জনকে রেখে তারা বাদবাকি সবাইকে ছেড়ে দিল। এবং গণমাধ্যম কর্মীদের সামনে থেকে তারা চলে গেলেন। গণমাধ্যম কর্মীরা কিন্তু বারবারই বলছিলেন যে এরাও ছিল ডাকাতির সময় এবং এরাও অনেক কিছু নিয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কেন যেন, কোথায় যেন, মানে কোন একটা জায়গায় যেন তাদের মধ্যে একটা ভীতিকর পরিস্থিতি কাজ করেছিল। এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় রাজীব ভাই, যে আমাদের এখানে যারা রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, সাধারণত এরকম অভিযান যদি কিংবা কোনো কোনো ঘটনা ঘটে থাকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু সাংবাদিকদের কাছে ব্যাখ্যা করেন। আমি যখন কথা বলতে গেলাম এবং আমরা যখন সাংবাদিকরা যখন সবাই ডিসি গুলশানের সাথে কথা বলতে গেলাম, তিনি কিন্তু পিছন থেকে পালিয়ে গেলেন। এবং ওসি যখন ভিতরে রয়েছিলেন তখন আমরা কথা বলার চেষ্টা করলাম। ওসি বললেন যে ভাই আমরা আমরা কথা বলবো না, সকালে যদি পসিবল হয় কথা বলবো, এখন কোনো কথা বলবো না। মানে তারা কেন জানি এই লোকগুলোকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাই ভয় পাচ্ছে। তাহলে সাধারণ মানুষ কি করবে? সব থেকে বড় বিষয় হচ্ছে এই পুরো ঘটনায় আমার কাছে মনে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাই এই মানুষগুলোকে ভয় পাচ্ছেন যারা ডাকাতি করতে গেছেন। তাহলে সাধারণ মানুষ কি করবেন? এটা একটা সব থেকে বড় প্রশ্ন রাজীব ভাই। এবং তারা পরের দিন ডিসিশন নিলেন, রাত ধরে ডিসিশন নিলেন, সকালবেলা 3 জনকে তারা গ্রেপ্তার দেখালেন। কিন্তু ওইখানে যারা ডাকাতি করছে এবং পর্যাপ্ত ফুটেজ রয়েছে গণমাধ্যম কর্মীদের কাছে, গণমাধ্যম কর্মীরা তাদেরকে ফুটেজ দেখাচ্ছে, দেখেন কিভাবে ডাকাতি করা হয়েছে, এবং তারপরেও সবাইকে ছেড়ে দেওয়া হলো, মাত্র 3 জনকে রাখা হলো। জাস্ট আমার কাছে মনে হয়, আমি এতদিনের সাংবাদিকতার যে অভিজ্ঞতা থেকে বললাম, জাস্ট আমরা একটা গিয়েছিলাম, এই একটা ঘটনা ঘটেছে, 3 জনকে গ্রেপ্তার আমরা দেখালাম, এমন ধরনের আসলে ঘটনাটা আমার কাছে মনে হয়েছে রাজীব ভাই। হিরণ খান, আমরা আসবো আবার আপনার কাছে। রেজাউল করিম, জাতীয়তাবাদী গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান, আপনি আজ একটি ভিডিও বার্তা দেখেছি আপনার, যেখানে আপনি বলেছেন যে অনেকটা এই 7 মাসের একটা বিচার না হওয়ার একটা হতাশা থেকে এই মব জাস্টিস বা যেই ঘটনাগুলো ঘটছে সেগুলো ঘটেছে। কিন্তু আমাদের যিনি সাংবাদিক, উনি একদম ফিল্ডে ছিলেন, উনি কিন্তু বললেন, বা ওনার যে উপলব্ধি, যে একদম মনে হচ্ছে এটা একটি পরিকল্পিত, যে ডলার, স্বর্ণালংকার এগুলো পকেটে ভরছে। তা আপনি কিভাবে বললেন যে এগুলো হতাশা থেকে? রেজাউল করিম। জি রাজীব ভাই, আপনাকে ধন্যবাদ এবং আমার সহ-আলোচকদেরকে ধন্যবাদ, এবং যারা যেখান থেকে এই ভিডিও, এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। প্রথম কথা হচ্ছে যে হিরণ ভাইয়ের যে বক্তব্য, এই বক্তব্যকে আমি ধরেই কথা বলতে চাই, কারণ আমিও কয়েকটি বেসরকারি টিভি চ্যানেলে লাইভ অনুষ্ঠান দেখেছি। উনি কয়েকটি জিনিস ক্লিয়ার করেছেন যে ওখানে 15-20 জন ছিল এবং সেখান থেকে মাত্র 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তাদেরকে ছেড়ে দিয়েছে। তাহলে মানে এটা বিশ্লেষণ, 3 জনকে কিন্তু ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়নি, পরে গ্রেপ্তার করা হয়েছে।
আচ্ছা, রাজীব তাহলে ভাই, এখানে বিষয়টা কি? ঘটনাস্থল থেকে 3 জনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছিল, পরবর্তী গ্রেপ্তার দেখানো হয়েছে। জি, ঠিক আছে। তো আপনার আচ্ছা, এই যে আপনার 15-20 জনকে যেখানে তাদেরকে গ্রেফতার করার সুযোগ ছিল, সেখানে মাত্র 3 জনকে গ্রেফতার করা হয়েছে। তাহলে এখানে কিন্তু একটা জিনিস ক্লিয়ার, যে আপনার এখানে সরকারের গ্রিন সিগন্যাল ছিল। 2 নম্বর কথা হচ্ছে যে আপনার হিরণ ভাই যে কথাটি বললেন যে আইন শৃঙ্খলা বাহিনী তাদের ভয়ে ভীত, এই কথার সঙ্গে আমি একমত না। একমত না কি কারণে? যে আমিও প্রাইভেট চ্যানেলের লাইভ অনুষ্ঠান দেখেছি, তাদের কাছে ওইরকম মানে প্রকাশ্য কোনো অস্ত্র-শস্ত্র ওইভাবে দেখা যায়নি। আইন শৃঙ্খলা বাহিনী চাইলে তাদেরকে অবশ্যই ধরতে পারত, এবং যেখানে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার সহ আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বে নিয়োজিত তারা, সেক্ষেত্রে তাদেরকে যে গ্রেপ্তার করা যেত না, এটা একটা খোঁড়া যুক্তি। 3 নম্বর কথা হচ্ছে যে আপনার এই যে অপারেশন ডেভিল হান্ট বলতেছে, বা আরো যেসব ডিবির বা অন্যান্য যে সব অপারেশন চলতেছে, সেই সময় এই ঘটনা, এইটা অবশ্যই পরিকল্পিত, এবং আমি একদম পরিষ্কারভাবে এই জন্য সরকারকে দায়ী করতে চাই। আপনি রাজীব ভাই গতকালকে আমার যে ভিডিওর রেফারেন্স আপনি দিয়েছেন, আমি সেখানে বলেছি যে এই মব জাস্টিসের ব্যর্থতা সরকারের, কারণ সরকারের বিচারহীনতার কারণেই বা সরকারের উস্কানির কারণেই আজকে এই মব জাস্টিসের মতো ঘটনা ঘটে যাচ্ছে। আপনি যদি গত 4-5 মাসের মব জাস্টিসের ঘটনাগুলো আপনি খুব সতর্কভাবে লক্ষ্য করেন, আপনি দেখবেন যে আপনার সরকারের ছত্রছায়া অথবা আপনার সরকারের বিচারহীনতার কারণে এই ঘটনাগুলো ঘটছে। আপনি দেখেন যে এই যে 5ই আগস্টের পরে যারা যারা যেসব যেসব লোকজন ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিল, 626 জনের মধ্যে বেশিরভাগ লোকদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, এবং তাদের বেশিরভাগ লোক পালিয়ে যেতে সক্ষম হয়েছে। তারপরেও আপনারা মনে করেন যে এই গত 3 পার্লামেন্টে যেসব সংসদ সদস্য রয়েছেন, এদের মধ্যে যারা এই বিভিন্ন লুটপাটের সাথে জড়িত, দেশকে যারা ফোকলা বেড়েছে, দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছেন, যেসব আমলারা এই বালিশ কাণ্ডের মতো, পদ্মা সেতুর মতো বিভিন্ন দুর্নীতিতে জড়িত রয়েছেন, এর এর বিরুদ্ধে আমরা কোনো দৃশ্যমান আপনার কোনো আইনগত ব্যবস্থা দেখতে পাইনি। আরেকটি জিনিস আমি যেটা বলতে চাই, যে আপনার এই যে কালকে যে পরশুদিন যে ঘটনাটি ঘটেছে, এটা তারা বলেছে যে আপনার অবৈধ সম্পদ এবং অস্ত্র উদ্ধার। এখন এই প্রশ্নই আসতো না যদি আপনার সরকার এই চিহ্নিত মানি লন্ডারিং কারীদের বিরুদ্ধে তাদের অর্থ সম্পদ এগুলো যদি আপনারা ইনকাম ট্যাক্সের বিরুদ্ধে মাধ্যমে বা দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে এই মালামালগুলো প্রয়োগ করে রাষ্ট্রীয় ব্যবস্থা রয়ে নিতেন, তাহলে কিন্তু এত বিপুল পরিমাণ রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস হতো না। আমি ধরে নিলাম যে 5 তারিখের পর 8 তারিখ পর্যন্ত সরকার আসতে 3-4 দিন সময় লেগেছে, বা সরকারকে ধাতস্থ হতে 1 সপ্তাহ সময় লেগেছে, কিন্তু তারপর তো তারা এগুলো শক্ত হাতে দমন করতে পারতেন বা শক্ত হাতে গ্রহণ করতে পারতেন। কিন্তু সেটা না করে আপনার আমরা দেখতে পেয়েছি যে আপনার সবকিছুতে একটা ঢিলে ঢালা ভাব। আপনার এই যে সংস্কার কমিশনগুলো হলো, এই সংস্কার কমিশনগুলোর রিপোর্ট আজকে মার্চ মাসের 6 তারিখ, আমরা এখন পর্যন্ত সংস্কার কমিশনগুলোর রিপোর্ট হাতে পাইনি, এবং এর মাধ্যমে কি কি সংস্কার গঠন হয়েছে সেগুলো আমরা দেখতে পাই। আমরা এগুলোকে একটা ষড়যন্ত্র মনে করি এ কারণে যে আপনার সময়কে প্রলম্বিত করে, নন ইস্যুকে ইস্যু তৈরি করে নির্বাচনকে প্রলম্বিত করা, এর বেশি কিছু না। আদারওয়াইজ আপনার এই 15-20 জন যদি আপনার মব জাস্টিসের যদি না, তারা তো ছিল, এটা ফ্যাক্ট, এটা নিয়ে কারো কোনো ডিসপুট নাই। এই 20 জনকে মাত্র 3 জনকে কেন জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হবে? এবং আপনি আরো একটা জিনিস লক্ষ্য করেন, গতকালকে যে এজাহারটা দেওয়া হয়েছে কোর্টে পেশ করা হয়েছে, সেখানে বলা গেছে প্রায় 3 ভরির মতো স্বর্ণ লুট হয়েছে। এটা তো একটা ডাহা মিথ্যা কথা, এটা একটা ডাহা মিথ্যা কথা। সবাই দেখেছে যে কি লুট হয়েছে, লুট হয়নি। তো আপনার এই যে 3 ভরি স্বর্ণ মাত্র, আপনার রাজীব ভাই বললেন যে আপনার ব্যাংকে, সরি হিরণ ভাই বললেন যে আপনার ব্যাংকের ডলার বিদেশি টাকা ছিল, সেটা আমরা কোনো কিছু দেখতে পাইনি, এবং তাদের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা হয়নি। কারণ আপনি জানেন যে বাংলাদেশে একটা ফরেন কারেন্সি অ্যাক্ট রয়েছে, যে $12,000 আমরা কিন্তু রেজাউল করিম, আমি একটু বলি, আমরা বিভিন্ন টেলিভিশনের সংবাদে কিন্তু দেখেছি যে
যারা এই হামলাটা চালিয়েছেন তারা অনেক কিছু পকেটে ভরছে। এই জিনিসটি কিন্তু খুব পরিষ্কারভাবে আমরা যারা সংবাদ দেখেছি আমরা দেখেছি বিষয়টি। হ্যাঁ, কিন্তু এইটা দেখার পরে আমরা দেখলাম, আপনি দেখলেন, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কেন দেখতে পেল না? তার মানে হচ্ছে যে এটা একটা কারো গ্রিন সিগন্যালে, কারো নির্দেশে, কারো পরিকল্পনায় এই ঘটনাটি ঘটেছে। এবং এই ঘটনার উদ্দেশ্য, এই ঘটনার বেনিফিশিয়ারি কারা? এই ঘটনার বেনিফিশিয়ারি যে শুধু লুটপাটকারী না, এই লুটপাট তৈরি করে আতঙ্ক সৃষ্টি করে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করে আমি মনে করি যে নির্বাচনকে প্রলম্বিত করার জন্য এই ধরনের সুদূরপ্রসারী ষড়যন্ত্র চলছে। সেলিম খান, আপনি শুনলেন রেজাউল করিম বললেন যে অনেকটা হতাশা থেকে বা এর পিছনে ষড়যন্ত্র থাকতে পারে। হিরণ খান বললেন যে অনেক কিছু দেখে ওনার উপলব্ধি হয়েছে যে এটি একটি পরিকল্পিত ঘটনা। আপনি একজন সিনিয়র সাংবাদিক, আপনি কিভাবে দেখছেন এই বিষয়গুলো? চ্যানেল 24 কে স্বাগত আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, আর যারা দেখছেন তাদেরকেও স্বাগত। হিরণ যে কথাটি বলেছেন মূল জায়গাটি হচ্ছে যে এটি পূর্ব পরিকল্পিত হতে পারে। আসলে একটি অভ্যুত্থান পরবর্তী সময়ে একটা টালমাটাল সময় যায়, সেই টালমাটাল সময়ে অনেক কিছুই ঘটে। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে মব জাস্টিস। মব জাস্টিসের পেছনে পরিকল্পনাও থাকে, মব জাস্টিসের পেছনে হতাশা, বঞ্চনা, ক্ষোভ থাকে, দুটোই থাকে। একটা পরিকল্পিতভাবে হয়, পরিকল্পিতভাবে যেটা করে সেটা হচ্ছে যারা যে অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে শক্তিটি রাষ্ট্র ক্ষমতায় আসছে বা আসতে যাচ্ছে তাদেরকে পছন্দ করে না, বা যারা প্রত্যাখ্যাত হয়েছে তারা তৈরি করে পরিকল্পিতভাবে। আর মব জাস্টিস যেটা বিগত সময়গুলোতে যারা সাংঘাতিকভাবে বঞ্চিত হয়েছে, হতাশা, বঞ্চনা, ক্ষোভ, বিচারহীনতার সংস্কৃতিতে ঋদ্ধ, তারা নিজের হাতে আইন তুলে নেয়। এখানে সরকারের একটা বড় ভূমিকা থাকে। কিন্তু আমরা যদি একটি বিষয় দেখি যে মব জাস্টিস, অনেকে বলছেন দঙ্গলের রাজনীতি। হ্যাঁ, আমি কিন্তু আসলে দঙ্গলের রাজনীতি বলি এটিকে। এটি মব জাস্টিস যে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে করছে তা না, এটা একটা পলিটিক্স। এটাকে আসলে একটা পলিটিক্স হিসাবে নিতে হবে। এটা আমরা মানে আমি বলি দঙ্গলের রাজনীতি। এই দঙ্গলের রাজনীতি আসলে যেটা হয় কি, যে একটা রাষ্ট্র যখন গণ অভ্যুত্থানের মুহূর্তে যায় তখন তার একটা ক্ষমতা থাকে, বিশাল ক্ষমতা, যেটা আমরা কিন্তু 5 তারিখ থেকে বা তারও কিছু 2-3 দিন আগ থেকে 8 তারিখ পর্যন্ত দেখেছি যে মানুষের মধ্যে ক্ষমতা, মানুষ নিজেই যেন রাষ্ট্র। তখন এই যে 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত দেরি হয়ে গেল, এর মধ্যে কিন্তু মানুষ নিজেই রাষ্ট্র হয়ে উঠেছিল। এই রাষ্ট্র হয়ে ওঠার মধ্যে দিয়ে তার মধ্যে যে একটা স্পর্ধা জন্ম নেয়, সে তখন মনে করে যে আমি আসলে সবকিছু পারি, আমি করতে পারবো, হ্যাঁ, আইন আমি বাস্তবায়ন করতে পারবো। তিনি রাষ্ট্র হয়ে যান। এই যে রাষ্ট্র হয়ে যাওয়ার জায়গাটা, এইটা দ্রুত সরকার গঠনের মধ্যে দিয়ে এটা কিছুটা হলেও মিটিগেট করে। তারপর সরকার গঠিত, সরকার তখন যে চেষ্টাটা করে, সরকার রাষ্ট্রটিকে সে বুঝাতে চেষ্টা করে যে হ্যাঁ, আমি আরোপিত ক্ষমতা তোমাদের, আমি এগুলো নিয়ন্ত্রণ করব, তোমরা এগুলো কেউ নিয়ন্ত্রণ করবে না। কিন্তু আমরা এই গত 6-7 মাসের সরকারের যে জিনিসটি দেখেছি, তাদের অন্যতম ব্যর্থতার জায়গাটি হচ্ছে এইটা, যে সরকার বোঝাতে পারছে না বা রাষ্ট্র বোঝাতে পারছে না যে এই টোটাল কর্তৃত্বটা আমার। যে কেউ যে করে বাড়িতে তল্লাশি করতে পারে না, যে কেউ হুট করে কাউকে মারতে পারে না, যে কেউ 4-5 জন মিলে একজনকে মেরে ফেলতে পারে না, এই যে কারো জমি দখলে নিতে পারে না, এই যে কারো কিছু গুড়িয়ে দেওয়া, এই জিনিসগুলো করতে পারে না। এইটা সরকারকে বোঝাতে হবে। কিন্তু গত 6-7 মাসের সরকার এটা বোঝাতে পারেনি যে এইগুলো করা যাবে না, এগুলো তোমার কাজ না। হ্যাঁ, সেই জায়গা থেকে বলছি। আর একটি স্পেসিফিক বিষয় নিয়ে যেটি আসলো, মব জাস্টিস, গুলশানের বিষয়টি, এটি আসলে মব জাস্টিস না। এটি যেটা হিরণ যেটা বলেছেন, আমি যতক্ষণ সাথে একমত, এটা আসলে পরিকল্পিত বিষয়, এর পেছনে একটা পলিটিক্স আছে, হয়তো বা একটা পলিটিক্স আছে। কারণ বিভিন্ন সমীকরণ আছে তো এখানে, বিভিন্ন ভেস্টেড ইন্টারেস্ট আছে। না হলে ওই লোকগুলো গেল ওইখানে, ওই লোকগুলো গিয়ে তারা রাস্তায় দাঁড়ালো, কিছু অংশ ঢুকে গেল, আবার কিছু অংশ বের হয়ে টাকা পয়সা নিয়ে চলে গেল, হ্যাঁ, আবার কিছু অংশ ঢুকলো, এবং আইন শৃঙ্খলা বাহিনী আসলো প্রায় ঘন্টা 1.5-2 পরে, আমি যতদূর জানি। এসে তারা নির্বিবাদে সবাইকে চলে যেতে দিলেন, 3 জনকে ধরে নিয়ে গেলেন। তার মধ্যে কে 3 জন? ওই বাসার, বলা হচ্ছে যে ওই 3 জনের মধ্যে একজন হচ্ছে ওই বাসার সাবেক কেয়ারটেকার, তার ছেলে, আর তার মনে সম্বন্ধী, এই টাইপের বিষয়টা আমি যতটুকু পত্রিকায় দেখেছি। এখন এদেরকে ধরে নেবে, ওই সেই পুরনো গল্পই, কিন্তু যে এরকম কোনো ঘটনা ঘটলে কেয়ারটেকারকে ধরবে, ধরে তার সাথে সংশ্লিষ্ট যারা আছে তাদেরকে নিয়ে যেয়ে একটা গল্প ফাঁকবে।
এটা হচ্ছে পুলিশের একটা মানে চিরচারিত গল্প বাংলাদেশে। সেই কারণে আমি মনে করি না যে গুলশান এটা মব জাস্টিস। হ্যাঁ, মব জাস্টিস কোনটা? মব জাস্টিস আপনি বিশ্বজিৎকে আওয়ামী লীগের বলে পিটিয়ে মেরে ফেললেন। হ্যাঁ, আপনি এই যে কয়েকদিন আগে লালমাটিয়াতে দুটি মেয়েকে নাজেহাল করলেন, রিঙ্কু নামে একটা এক মানে মাঝবয়সী লোক, যাকে আমি জাকির হোসেন রোডে দেখেছি, জাকির হোসেন আমি থেকেওছি ওখানে, আমি দেখেছি একটু বিকারগ্রস্ত মানুষ। হ্যাঁ, কিন্তু এইটা হলো মব জাস্টিস, যে আমি আইন নিজের হাতে তুলে নিলাম। একজন মানুষ সিগারেট খাবে কি খাবে না, কোথায় খাবে কি খাবে না, হ্যাঁ পাবলিক প্লেসে খাওয়া যাবে না, তার মানে কি চায়ের দোকান কি পাবলিক প্লেস? না, পাবলিক প্লেস না, চায়ের দোকানে সিগারেট খাওয়া যায়। আর বলা হয় না যে এটা আইনে শাস্তিযোগ্য অপরাধ, তা বলা হয়নি, করা যাবে না। এখন একজন গিয়ে বললো আপনি সিগারেট খাচ্ছেন কেন, এ নিয়ে তাকে অশ্লীল ভাষা গালিগালাজ করা হয়েছে। এটা আমি নিজের দায়িত্ব নিয়ে বলছি, রিঙ্কু এই লোকটি ওই মেয়ে দুটিকে অশ্রাব্য ভাষা গালিগালাজ করেছে, এবং লালমাটিয়া কলেজ এলাকায় এই ধরনের নিগ্রহের শিকার অনেক ছাত্রীরা হন। হ্যাঁ, এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি আমি। আর যারা মাঝ বয়সী আছেন, যারা কিন্তু একটু বখাটে, একটু অপ্রকৃতস্থ, নেশা করে, এরকম ছেলেদের দ্বারা, এরকম মাঝ বয়সী লোকদের দ্বারা। এখন এই জায়গাটায় এই মব জাস্টিস সরকার কিন্তু তার ব্যাখ্যা দিয়েছেন। সরকার বলেছেন যে হ্যাঁ এটা হয়েছে, কিন্তু সরকারকে তো একটা নির্দিষ্ট দায়িত্ব নিতে হবে। তো এই জায়গাটা আমি একটু থিওরিটিক্যাল জায়গায় যেতে চাই, যে আমরা যখন দেখি যে সরকার প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পরে সেই দায়িত্ব যখন আরোপ করতে পারে না সরকার প্রতিষ্ঠিত হলো 8 তারিখে, কিন্তু আমরা আজ পর্যন্ত দেখছি সরকার কিন্তু রাষ্ট্রকে আরোপ করতে পারে নাই এই ভূখণ্ডের উপরে। যখন আরোপ করতে না পারে তখন কি হয়? সেখানে কোনো শৃঙ্খলা থাকে না, সেখানে অরাজকতা তৈরি হয়। ফলে যে কোনো রাষ্ট্রের একটা বৈধতা দেওয়ার অন্যতম শর্ত হচ্ছে রাষ্ট্রকে বোঝাতে হবে যে আমি তোমার শৃঙ্খলা রক্ষার সর্বোচ্চ কর্মকর্তা, আমি তোমার আইনের সর্বোচ্চ কর্মকর্তা। কিন্তু এই সরকার এখন পর্যন্ত সেই জায়গাটি বোঝাতে পারছে না, কেন আমি আসলে বুঝতে পারছি না। ধন্যবাদ সেলিম খান। হিরণ খান, আপনি আরেকটি বিষয়, আপনি তো জুলাই আগস্টের যে আন্দোলন সেটা আপনি একদম মাঠ পর্যায়ে থেকে আপনি প্রতিনিয়ত সংবাদ সংগ্রহ করেছেন। 5 আগস্টের পরও যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো আপনি একদম প্রত্যক্ষদর্শী এবং খুব অ্যাক্টিভ ভাবে আপনি কাজগুলো করেছেন। সেইটার সাথে এই সাম্প্রতিক এই ঘটনাগুলো কি এক, নাকি কোনো পরিবর্তন, কোনো পার্থক্য আপনি বলছিলেন যে পরিকল্পিত হতে পারে? আগের গুলো যেমন স্বতঃস্ফূর্তভাবে মানুষের অংশগ্রহণ দেখেছিলেন। আপনি যেমনটি বলছিলেন, আমাদের বলেন হিরণ খান, বলেন। আমাদের সিনিয়র জার্নালিস্ট সেলিম খান তিনি বলছিলেন এবং রেজাউল করিম তিনি বলছিলেন যে মব জাস্টিসের বিষয়টি। আমি প্রথমে মব জাস্টিসের বিষয়টি একটু করি, যে মব জাস্টিস আপনি কদিন আগে টঙ্গীতে একটা ঘটনা ঘটেছে, ছিনতাইকারী যখন ছিনতাই করছিল তখন তাকে ধরে জনগণ কিংবা সাধারণ মানুষ যারা ছিলেন তারা ঝুলিয়ে পিটিয়েছে। এটি কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়া। এই যে ঘটনাগুলো ঘটছে, মনে করেন এই বাড়িতে যে হামলা, বিভিন্নভাবে বিভিন্ন মানুষকে হয়রানি করা, এটি কিন্তু আসলে মব জাস্টিসের যে বিষয়টি সেটি না। মব জাস্টিসকে জাস্ট ব্যবহার করা হচ্ছে, মব জাস্টিস শব্দটিকে ব্যবহার করে তারা কিন্তু অরাজকতা তৈরি করছে, এবং এটি বলাই যেতে পারে যে পরিকল্পিত। বাংলাদেশের আমরা দেখেছি যে অতীতের সাংবাদিকতার অভিজ্ঞতা থেকে যারা যখন ডমিনেটিং অবস্থায় থাকে, বিরোধী দল কিংবা পলাতক অবস্থায় থাকে, তারা কিন্তু চেষ্টা করে এই পরিস্থিতিকে ঘোলাটে করার। এর আগেও আমরা দেখেছি প্রতিটি দলকে কিন্তু আমরা একইভাবে দেখেছি যে পরিস্থিতি ঘোলাটে করার একটা প্রবণতা তৈরি করে তারা, যার কারণে সাধারণ মানুষরা কিন্তু বারবারই এই রাজনৈতিক দলের যে পরিস্থিতি ঘোলাটে করার যেই প্রবণতা, সেখানে শুধুমাত্র সাফারার হয় সাধারণ মানুষ এবং যারা সাধারণ মানুষ যারা রয়েছেন। এবং আপনি দেখেন 5 আগস্ট কিংবা জুলাইয়ের কথা বলেন, আগস্টের কথা বলেন, সেই বিষয়টা কিন্তু সাধারণ মানুষের ইনভলভমেন্ট ছিল না, এটা কিন্তু আসলে ভুল কথা। আমার দেখা 100% সাধারণ মানুষের ইনভলভমেন্ট ছিল, এবং সাধারণ মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে এসেছিলেন। কারণটা কি ছিল? কারণটা শুধু একটাই ছিল, যে অতিষ্ঠ হয়ে গিয়েছিলেন সাধারণ মানুষ। সেই জায়গা থেকে এখনো পর্যন্ত কিন্তু সাধারণ মানুষ যারা যেটি চেয়েছিলেন সেটি নিয়েও কিন্তু এখন তারা আলোচনা করেন। আমরা যখন রাস্তায় থাকি, চার দোকানে থাকি, বিভিন্ন সময় কাজ করতে যে সাধারণ মানুষের সাথে আমাদের প্রচন্ড কথা হয়, তারা কিন্তু আসলে এই ল অ্যান্ড অর্ডারটা খুব দ্রুত
অ্যাক্টিভ হওয়ার যেই আবেগ উৎকণ্ঠা তাদের মধ্যে রয়েছে, দ্রুত অ্যাক্টিভ তারা চাচ্ছেন। সব থেকে বড় বিষয় এখানে আমরা হয়তো বা জিনিসটা সব থেকে ভুলে যাচ্ছি যে বাংলাদেশে যেটি যেই পুলিশিং ব্যবস্থা, সেই পুলিশিং ব্যবস্থার এখনো কিন্তু উন্নতির যে জায়গাটি, সব থেকে বড় উদ্বেগ যেটি ছিল যে 5ই আগস্টের সময় কিংবা 5ই আগস্টের আগের যে পুলিশিং ব্যবস্থা ঠিক সেটি কিন্তু ঢালাওভাবে সাজানো হয়নি, যার কারণে একটা বড় গ্যাপ কিন্তু থেকে গেছে। সেই গ্যাপটা কিন্তু ব্যবহার করছে এইসব যারা উদ্দেশ্য হাসিলের জন্য যারা কাজ করছেন, তারা কিন্তু গ্যাপটা ব্যবহার করছে। আমি একটা গ্যাপের কথা আপনাকে রাজীব খান আমি বলি এবং যারা রয়েছেন তাদেরকে বলি। 5ই আগস্টের পরে আমি একটা দেখেছি যে ঢাকা শহরে, রাজধানীর বাইরে যে পুলিশ এসআই গুলো ছিলেন কিংবা কনস্টেবল যারা ছিলেন, যারা 12 বছর 15 বছর 20 বছর চাকরিতে রয়েছেন, তারা ঢাকার ভিতরে কিন্তু কাজ করার তাদের অভিজ্ঞতা নেই। তাদেরকে কিন্তু হঠাৎ করে ঢাকার ভিতরে নিয়ে আসা হয়েছে এবং ঢাকার ভিতরে নিয়ে আসার কারণে তারা কিন্তু রাস্তাঘাট চিনে। একদম আমি প্র্যাকটিক্যাল ফ্যাক্ট গুলো বলছি পুলিশের, এই জিনিসগুলো আপনাকে একটু করে নিতে হবে, কারণ এরা রাস্তাঘাট চিনেন না, মানুষ চিনেন না, তাদের সোর্সিং ব্যবস্থা একদমই নেই, নতুন করে সোর্সিং করতে হচ্ছে। আগের যারা আমরা দেখেছি যে আগের যারা এসআই ছিলেন, যারা পুলিশের দায়িত্বে ছিলেন, তারা কিন্তু মোহাম্মদপুরের কয়জন ছিনতাইকারী নাম ধরে বলে দিতে পারতেন, কারণ তারা প্রায় সময় গ্রেপ্তার করতেন আবার জামিনে বের হয়ে আসতেন, তাদের বাসা পর্যন্ত চিনতেন। তো আমরা দেখেছি যে তারা কিন্তু এই জিনিসগুলো কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। তাদের রাজধানীতে যারা আসছেন, যেসব পুলিশ সদস্যরা নতুন করে আসছেন, দেখবেন যে ইদানিং ট্রাফিক জ্যামের যে অবস্থা, আমি কথা বলেছিলাম পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে, তারা বলেছিলেন যে সব বাইরে থেকে নিয়ে আসছি, নিয়ে এসে এখন নতুন করে তো ট্রাফিক ব্যবস্থা একটু জানতে হবে, এই জন্য ট্রাফিক ব্যবস্থার এই অবস্থা। ল অ্যান্ড অর্ডারের সব থেকে সোশ্যাল ক্রাইমের সব থেকে বড় ব্যাপার হচ্ছে যখন আপনি পুলিশ কাজ করতে যাই, পুলিশের সোর্সিং এর ব্যাপারটা সব থেকে গুরুত্বপূর্ণ। যে সোর্সিং এর ব্যাপারটি কিন্তু এখন একদমই পুলিশের মধ্যে নেই, মানে এখন শুরু হয়নি। আস্তে আস্তে হয়তো বা সেই সময়টা যত সময় যাবে তত আসলে যারা আছেন তারা সোর্সিং বাড়ানোর পরে হয়তো বা বিষয়টা হবে। এবং আরেকটি বিষয় যেটি আপনি বলছিলেন রাজীব ভাই এবং আমাদের যারা আলোচক তারা বলছিলেন যে মব জাস্টিস, এই বিষয়টি নিয়ে কিছু রাজনৈতিক দল তারা ফায়দা লুটছে। আমরা এই ঘটনায়, গুলশানের ঘটনায় যদি আমরা দেখি, গুলশানের ঘটনায় কিন্তু যে 3জনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের মধ্যে একজনকে স্পেসিফিক আমাদের চ্যানেল 24 এর সংবাদের মাধ্যমে আমরা দেখিয়েছি যে তিনি কিন্তু একটি দলের হয়ে এই 5ই আগস্টের পরে কাজ করছেন এবং এই দলের ব্যানারে তিনি মিছিল মিটিং এ অংশগ্রহণ করছেন। এবং আরো যারা রয়েছেন তাদের পরিচয় ইতিমধ্যে আমরা সংগ্রহ করেছি, অতি দ্রুত হয়তো বা সংবাদের মাধ্যমে আমরা প্রচার করব। তো এই যারা এই মব জাস্টিস বলেন কিংবা ডাকাতি বলেন, যেটাই যেভাবে যারা যা ব্যাখ্যা করেন, এখন তো আইনানুগ ভাবেই যেহেতু মামলা হয়েছে সেটি আসলে ডাকাতি। তো এরা কিন্তু বিভিন্ন দলের, আমি এই ঘটনা থেকে যেটা দেখতে পেলাম যে তারা কিন্তু বিভিন্ন দল থেকে এসে এই একসাথে হয়ে তারা কিছু অর্থ উপার্জন এবং অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্যই মূলত এখানে দুটি শব্দ যেমনটি বলছিলেন রেজাউল করিম, যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা, এটি অবশ্যই বিহাইন্ড দ্য সিন যেটা যারা করছেন তারা কিন্তু এই জিনিসটা চিন্তা করছেন এবং আমার মনে হয়েছে, এবং আরেকটি কিছু ইনস্ট্যান্ট কিছু অর্থ উপার্জনের জন্য। এবং যারা করছেন, যাদের দিয়ে করানো হচ্ছে, আপনি কিন্তু বলছেন না যারা করছে তারা কিন্তু মাস্টার মাইন্ড না, আমার মনে হচ্ছে পিছন থেকে করানো হচ্ছে। এবং যারা করছেন তারা কিন্তু সাধারণ অনেকেই রিহ্যাব থেকে এসেছেন। আমি যে একটি তথ্য পেয়েছি যে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছিলেন তিনি কিন্তু 3 মাস আগে রিহ্যাবে ছিলেন। তার মানে বুঝতেছেন যে যাদেরকে দিয়ে করানো, যারা করেছেন তাদেরকে কিন্তু লোভ দেখানো হয়েছে, অর্থের লোভ। তাদেরকে দেখানো হয়েছে যে এখানে টাকা রয়েছে, এখানে রয়েছে, যাও। হ্যাঁ, এরকম ঘটনা কিন্তু রাজধানীতে এই 5ই আগস্টের পরে প্রচন্ড রকম হয়ে আসছে। এবং আমরা গণমাধ্যম কর্মী এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারাও বলবেন যে আমাদের কাছে প্রচন্ড রকম ফোন আসে যে ভাই ওইখানে 2 কোটি টাকা রয়েছে, একদম ফ্রি ফ্র্যাঙ্ক রাজীব ভাই, যে ওখানে 2 কোটি টাকা রয়েছে, ওইখানে অবৈধ টাকা রয়েছে, আমরা অভিযানে যাব। এটা কিন্তু সাধারণ এই গ্রুপটি, এই ধরনের বেশ কয়েকটি, আপনি দেখেছেন যে মোহাম্মদপুরে একটি ঘটনা ঘটেছে রাজীব ভাই এবং রেজাউল করিম ভাই, যে আইন শৃঙ্খলা বাহিনীর ড্রেস পরে ভুয়া আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু অভিযান করে যে লকার ভেঙে টাকা নিয়ে আসছে মোহাম্মদপুরে, এই যে বসিলাতে। তো এই ঘটনা কিন্তু ঘটছেই। এবং আরেকটা সব থেকে বড় বিষয় যেটি সেলিম খান বলছিলেন যে মব জাস্টিসের যে বিষয়টি, মব জাস্টিসকে কেন্দ্র করে
আগের যারা ক্রাইম করতেন তারা কিন্তু এই যে ছিনতাইকারী বলেন, এই যে এই ধরনের লোক বলেন, এবং যারা ক্রিমিনাল মাইন্ডের, তারা কিন্তু মব জাস্টিসকে ব্যবহার করে তারা কিন্তু ক্রাইম করে যাচ্ছেন। এটি কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। আজকে আপনার বাসায়, আমার বাসায় যদি 15 থেকে 20 জন 5টি মোবাইল ক্যামেরা নিয়ে গেটের সামনে এসে ধরে ঢুকে যায়, দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে বলে যে এটা ফেসিবাদের দোসরের বাসা, আপনি কি করবেন? কিচ্ছু করার নাই। ল অ্যান্ড অর্ডার, আইন শৃঙ্খলা বাহিনী, যেমন রেজল ভাই বলছিলেন যে আইন শৃঙ্খলা বাহিনী করার ছিল, অবশ্যই ছিল, আমরা চাই আইন শৃঙ্খলা বাহিনী করুক, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী করছে না, তাদেরকে ভয় পাচ্ছে। সেই ভয়ের জায়গাটা কোথায়? সেটা আসলে কি ভয়ের জায়গা, নাকি তারাও চাচ্ছে যে এই ধরনের ঘটনা ঘটুক? সেটা কিন্তু সব থেকে বড় এখন তদন্তের বিষয় হচ্ছে, কেন সেদিন গুলশান 2 নম্বরে, কেন রেজল ভাই যেটা বলছিলেন, কেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অ্যাক্টিভ, মানে ঘটনাস্থলে থেকেও অ্যাক্টিভ ছিল? এটি কিন্তু রাষ্ট্রের প্রথম তদন্ত করা উচিত, যে কেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত ছিলেন, কেন তাদের উপস্থিত থাকা অবস্থায় এই ধরনের ঘটনা ঘটলো। গুলশান 2 এর মতো একটি জায়গায়, এত বড় যেখানে এম্বাসি রয়েছে, এত নিরাপত্তার বেষ্টনী তৈরি করা রাখা হয়, যেখানে আমরা সাধারণত বলে থাকি, আমরা দেখিও যে সেখানে চেকপোস্ট করা হয়, গোয়েন্দা সংস্থার নজরদারি থাকে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এপিবিএন এর মতন পুলিশ সদস্য সেখানে থাকেন, এছাড়াও সেখানে সেনা ক্যাম্প করা হয়েছে, এছাড়াও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, ঠিক যেখানে ঘটনাটি ঘটেছে তার কিছু দূরেই কিন্তু গুলশান থানা। ঘটনা ঘটার 1 ঘন্টা পরে, ঘটনা শুরু হওয়ার 1 ঘন্টা পরে পুলিশ এসেছে, যেখান থেকে ওয়াকিং ডিস্টেন্স, যদি আপনি হেঁটেও আসেন গুলশান থানা থেকে, তাহলে 15 মিনিট লাগবে কিংবা 12 মিনিট লাগবে। এত দেরি করে কেন আসলো? এটি কিন্তু সবার আগে এই জিনিসটি রাষ্ট্রের উচিত কিংবা সরকারের উচিত এই জিনিসটি তদন্ত করা। কেন দেরি হলো? কেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মব জাস্টিসের মতন এই বিষয়গুলোতে সবাইকে ঠেলে আগে দিয়ে তারা পিছনে দাঁড়িয়ে থাকে? আমরা দেখেছি প্রতিটা ইভেন্টে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অনেক দূরে দাঁড়িয়ে আছে। তারা দায়িত্ব নিতে চাচ্ছে না কেন? এটি কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। জি ভাই, ব্যর্থতা তাদের অনেক কিছুই বলার থাকতে পারে, কিন্তু সব থেকে বড় তাদের প্রধান কাজ হচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা। যেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকছে না, কিন্তু তারা দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। যেমন সাধারণ মানুষ, যেমন কিছু মানুষ মারামারি হচ্ছে, আগে আমরা দেখেছি মারামারি হচ্ছে, দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে একজন ওয়াচ করছে, দেখছে আসলে কি ঘটছে। ঠিক এখনকার পরিস্থিতি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ঠিক তেমনই হয়ে গেছে। রেজাউল করিম, আপনি বলছিলেন যে এই সব ঘটনায় বেনিফিশিয়ারি কারা এবং এই দায়গুলো কাদের নিতে হবে এবং দুর্নামগুলো কাদের ঘাড়ে যে পড়ছে, কি মনে হয় আপনার কাছে? এই একটু আগে যে হিরণ ভাই বললো আর কি, যে আপনারা টেলিভিশনে একটা দলের পলিটিক্যাল আইডেন্টিটি, মানে দলের সঙ্গে অ্যাক্টিভিটিতে অংশ নিয়েছেন, সেটা আপনারা অলরেডি প্রকাশ করেছেন, এবং এরা বিভিন্ন দলের, একই দলের না, আরো যারা রয়েছে আর কি। এখন আমি একজন আইনের ছাত্র হিসাবে বা আইন পেশায় ছিলাম দীর্ঘদিন, আমি বলতে চাই যে একজন ক্রিমিনালের আইডেন্টিটি কিন্তু ক্রিমিনাল, তাকে দল দিয়ে বা তার ধর্ম দিয়ে এটাকে বিচার করা যাবে না। যে ক্রিমিনাল, সে যে দলেরই হোক, সে ক্রিমিনাল। এখানে দলের আইডেন্টিটিটা গৌণ। প্রশ্ন হচ্ছে যে দল তাদেরকে প্যাট্রোনাইজ করছে কিনা। এখন আমি ধরেন বিএনপির সঙ্গে, রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত, আমি কিন্তু দায়িত্ব নিয়ে বলতে পারি যে আপনার বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এই ব্যাপারে 0 টলারেন্স নীতি গ্রহণ করেছেন। যেখানেই অভিযোগ আসছে শোকজ দিচ্ছেন এবং প্রমাণ সাপেক্ষে দল থেকে অব্যাহতি দিচ্ছেন, বহিষ্কার করছেন। গতকালকে আমরা এরকম একটি ঘটনা দেখেছি যে আপনার আমাদের দলের একজন শীর্ষ নেতা, সে অপরাধীদের পক্ষ অবলম্বন করাতে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। আপনার এই ঘটনাগুলো থেকে যদি আপনি আলটিমেট বেনিফিশিয়ারি আপনি যদি চিন্তা করেন, তাহলে আমি মনে করি যে এটাকে ক্ষমতাকে প্রলম্বিত করার জন্য দেশে একটা অরাজক পরিস্থিতি তৈরি করে ক্ষমতাকে প্রলম্বিত করা, অথবা অন্য একটি নির্বাচন ছাড়া নির্বাচন বহির্ভূত একটি সরকারকে ইনভাইটেশন করার জন্য এটা একটা ষড়যন্ত্র। এর কারণ হচ্ছে আপনি দেখবেন এই যে সমস্যাগুলো আমাদের হিরণ ভাই বললেন, যেমন ধরেন ট্রাফিকিং সিস্টেম আপনার আগস্ট মাসের প্রথম
3-4 সপ্তাহ কিন্তু আমাদের ছাত্র ভাইয়েরা কন্ট্রোল করেছে এবং তারা বেশ সার্থকতার পরিচয় দিয়েছে। এবং সুশীল সমাজ থেকে, বুদ্ধিজীবী সমাজ থেকে একটা আবেদন এসেছিল যে এদেরকে পার্ট টাইমার হিসাবে এদেরকে অন্তর্ভুক্ত করা, যাতে তারা এটা নিয়ন্ত্রণ করে দেশের সেবা করতে পারে এবং তাদেরও কিছু পড়াশোনার খরচ তারা এখান থেকে আসতে পারে। এখন এটা কেন করা হচ্ছে না? কেন করা হচ্ছে না? খুবই স্বাভাবিক যে তারাও বেনিফিশিয়ারি। যেমন ধরেন একজন ট্রাফিক সার্জেন্টের আগে দিনে ইনকাম হয়তো 15,000 টাকা অবৈধ ইনকাম, আর এখন হয় ধরেন 2-3 হাজার টাকা। এখন সে তো বলবি যে আগেই ভালো ছিল। আপনার এই যে পুলিশের যে সমস্যা, হিরণ ভাই বললেন যে আপনার ঢাকার বাইরে থেকে আপনার সবাইকে নিয়োগ দেওয়া হয়েছে। এখন এর দায় দায়িত্ব কার? আপনার মনে করেন যে 100 ভাগ পুলিশ, অন্তত 10 ভাগ পুলিশ থাকবে না নতুন পুলিশদেরকে বোঝানোর জন্য বা চেনার জন্য? এমন না যে আপনার সবার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে, ফ্যাসিস্টদের সমস্ত দোষরদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে, এরকম তো না বিষয়টা। তাহলে এইটা আমি মনে করি যে সদিচ্ছার অভাব। সদিচ্ছার অভাব বলতেছি কেন? আপনি দেখেন ঢাকার শহরে যদি বর্তমান সরকার চায় একেবারে ধরেন রাতারাতি 50,000 কমিউনিটি পুলিশ তারা কিন্তু নিয়োগ দিতে পারেন। আপনার এই যে ধরেন ডোপ টেস্ট করে যে মাদক দ্রব্য সেবন করে কিনা, ভালো চরিত্রবান কিনা, এই যে কয়েকদিন আগে যে কনস্টেবল নিয়োগ হলো সেখানে যে তারা ফর্মুলা অবলম্বন করেছেন। আমি একজন এসপির সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছি, উনি বলেছেন যে এখানে আসলে দুর্নীতি করার সুযোগ নেই। তাহলে এইভাবে আপনার যে দুর্নীতি মুক্ত যদি আমরা ঢাকার শহরে 50,000 বা 1 লক্ষ কমিউনিটি পুলিশ নিয়োগ দেই, তাহলে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির এরকম অবনতি হয় না। আজকে আপনার এই মাথা ব্যথার কারণে মাথা কেটে ফেলার যে একটা সংস্কৃতি চালু হয়েছে, এতে তো সমস্যার সমাধান হবে না। সমস্যার সমাধানের জন্য আপনার এক্সপার্টিসদের পরামর্শ নিয়ে সেইভাবে কাজ করতে হবে। আজকে এই বর্তমান সরকার রাজনৈতিক দলগুলোকে মনে করছেন তাদের প্রতিপক্ষ। আপনার বলতেছেন যে সংস্কার ছাড়া নির্বাচন দেওয়া যাবে না। ভাই সংস্কার করেন না কিসের জন্য? 7 মাস হয়ে গেছে, আপনি সংস্কার করলেন না কেন? এতগুলো সংস্কার কমিশন করলেন, কি করেছেন আপনি? আপনার আজকে এই যে মব জাস্টিসের যে কথা আসে, এই সংজ্ঞা সেলিম ভাই একটু আগে বলে গেলেন যে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিজের হাতে তুলে নেওয়া আর এই মব জাস্টিসটা এক জিনিসটা। আমি ওনার সঙ্গে সম্পূর্ণরূপে একমত। কিন্তু আজকে আপনি যে পরিস্থিতিটা আপনি দেখেন, আপনার এই যে 5ই আগস্টের পরে যে লুটপাট হয়েছে, যেমন আমি আমার নির্বাচনী এলাকার কথা বলতে পারি, ঝালকাঠিতে আমির হোসেন আমুর বাড়িতে যে লুটপাটের ঘটনা ঘটেছে, এখানে বেশিরভাগ ছিল ছিন্নমূল মানুষ এবং তারা আপনার এই যে পাঞ্জাবি, লুঙ্গি, শাড়ি এসব পেয়ে তারা মহা খুশি। তারপর দুষ্কৃতিকারীরা বাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছে এবং আগুন জ্বালিয়ে দিয়ে সেখানে আপনার পরবর্তীতে আগুন নেভার পরে 3 তলা থেকে আপনার আইন শৃঙ্খলা বাহিনী 5 কোটি টাকা পেয়েছে। সেখানে আরো বেশি হয়তো ছিল বা টাকা পুড়ে গেছে বা হোয়াটএভার ইট ইজ। কিন্তু এই যে আপনার হাজার হাজার ছিন্নমূল মানুষ এই যে অংশগ্রহণ করছে, আপনার এটা তারা বঞ্চনা থেকেই এই অবস্থার সৃষ্টি হয়েছে। তাদেরকে যেভাবে বঞ্চিত করা হয়েছে, এই শাড়ি লুঙ্গি এইটা তো আপনার আমির হোসেন আমু সাহেবের না, এটা তো এই ভবঘুরে মানুষ, এই ছিন্নমূল মানুষ, এই দরিদ্র জনগোষ্ঠী। তখন স্বাভাবিকভাবেই কিন্তু আপনার তাদের নিয়ন্ত্রণ, তাদের মনকে নিয়ন্ত্রণ করা বা একটা কম শিক্ষিত জনগোষ্ঠীকে নিয়ন্ত্রিত করা, এটা কিন্তু একটা মুশকিলের বিষয়। আরেকটা বিষয় আমি বলতে চাই আমার দলের পক্ষ থেকে, যে আপনার যখন সরকার ব্যবস্থা ঢিলে ঢালা ছিল, 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত সরকার গঠন হয়নি, আপনার তারপরেও 1 সপ্তাহের মতো আইন শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট অবনতি ছিল। এই সময় আমার এলাকাগুলোতে আমি দেখেছি আমাদের কর্মী বাহিনীরা আপনার বাড়ি বাড়ি পাহারা দিয়েছেন। কিন্তু এটা আমরা একটা অন্তর্বর্তীকালীন সময় করেছি, এখন কিন্তু এই দায়িত্ব সরকারের। সরকার যদি নিশ্চিত করতো যে হ্যাঁ এই কালো টাকার মালিকদের সম্পদ সরকারি ব্যবস্থার নিয়ে যদি তাদের সম্পদ হয় তাহলে তারা ফেরত পাবে, কিন্তু এগুলো তো রাষ্ট্রীয় সম্পদ, এগুলো জনগণের সম্পদ, এই সম্পদ রক্ষা করার দায়িত্ব সরকারের। আজকে যে বাড়িগুলোতে অগ্নিসংযোগ হয়েছে, আজকে যেসব লুটতরাজ হয়েছে, যেসব ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, এমনকি আমি আওয়ামী লীগের অফিসের কথাও বলতে চাই। আজকে আওয়ামী লীগের অফিসটা আপনার আপনার পাবলিক টয়লেটের মতো অবস্থা হয়েছে। এটা সরকারের উচিত যে সরকার এটা অধিগ্রহণ করে একজন অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করে সেটা সদ্ব্যবহার করা, কারণ আপনার এটা রাষ্ট্রীয় সম্পদ। এই সম্পদ এইভাবে ধ্বংস করার অধিকার আমাদের কারো নেই। আপনার আওয়ামী লীগের বিরুদ্ধে মানুষের ক্ষোভ আছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই,
কিন্তু এই জন্য আওয়ামী লীগ যারা করে তাদের সম্পদ ধ্বংস করা এটা এটা বেআইনি। আপনার এই সম্পদ যদি তারা বেআইনিভাবে করে থাকে বা যদি তারা কেউ পালিয়ে যায়, সেটা সরকার অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করে এটা সরকারি ব্যবস্থাপনায় রাষ্ট্রীয় কোষাগারে এর আয় জমা হতে হবে এবং এই আয় থেকে এদের ব্যবস্থাপনা করতে হবে। এবং পরবর্তীতে যদি তারা প্রমাণ করতে পারে যে এটা তাদের বৈধ সম্পত্তি, অবশ্যই তারা ফেরত পাবে এবং প্রত্যেক নাগরিকের আইনগত সহযোগিতা পাওয়ার অধিকার রয়েছে। আমরা নিজেরা যে কাউকে বলতে পারবো না যে অমুককে অপরাধী তমুককে অপরাধী, এই জিনিসটা কোর্টের মাধ্যমে প্রমাণ করতে হবে। আজকে আপনি দেখেন এই যে এতগুলো মিথ্যা মামলা হলো, আপনার এই হত্যা মামলা, আমি মনে করি যে এই হত্যা মামলাগুলো এই প্রকৃত অপরাধীদেরকে আড়াল করার জন্য। এর কারণ হচ্ছে আপনি দেখেন যে আপনার 170 জন 180 জন মামলা, এখন এই মামলার আসামিরা আপনার অনেকে দ্রুত সম্পর্ক নেই। আমরা গতকালকে পত্রিকায় দেখেছি যে অনেকে বিদেশি থেকেও আসামি হয়েছে। তাহলে কি দাঁড়ালো? এই আগস্ট বিপ্লবের শহীদদের সঙ্গে কিন্তু একটা অবমাননা করা হলো, কারণ তারা কিন্তু প্রকৃত ন্যায় বিচার পাবে না। কারণ যখনই আপনি মিথ্যা মামলা দেন, ভুয়া মামলা দেন, তখন কিন্তু প্রকৃত অপরাধীরা আড়াল হয়ে যায়, আড়াল পড়ে যায়। আজকে সরকার কি পারতো না যে একটা সার্কুলারের মাধ্যমে যে যারা আগস্ট বিপ্লবে যারা শহীদ হয়েছেন, আগস্ট বিপ্লবে যারা আহত হয়েছেন, এদের বিরুদ্ধে রাষ্ট্র থেকেই এফআইআর গঠন করা হবে এবং তদন্ত সাপেক্ষে যারা অপরাধী তাদেরকে খুঁজে বের চার্জশিট দেওয়া হবে। তাহলে কিন্তু এরকম ভুয়া মামলা হওয়ার সুযোগ থাকতো না, এরকম মামলা বাণিজ্য হতো না। আজকে কিন্তু আপনার দেখা গেছে যে যারা এই 17 বছর স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছেন, এরকম অনেকে কিন্তু আপনার এই এরকম মামলায় আসামি হয়েছে। এবং সবচেয়ে ন্যাক্কারজনক, আজকে আমরা এইসব মামলায় সংবাদপত্র কর্মীদেরকেও দেখেছি যে কেউ কেউ আসামি হয়েছেন। তাহলে আপনার এই মামলাগুলো কিন্তু প্রকৃত অপরাধীদেরকে আড়াল করার জন্যই করা হয়েছে। আজকে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য সরকারকে উদ্যোগ নিতে হবে। সরকারকে জনগণকে কনফিডেন্স নিয়ে আসতে হবে এবং কনফিডেন্সে নিয়ে আসার জন্য যারা এই ব্যাপারে অভিজ্ঞ, যেমন ধরেন এই যে সাংবাদিক সমাজ, তাদের কাছ থেকেও কিন্তু সরকার পরামর্শ নিতে পারে, রাজনীতিবিদদের কাছ থেকে নিতে পারে। এবং যারা আপনার ধরেন এই যে সিভিল ব্যুরোক্র্যাট ছিল, সবাই তো দুর্নীতিবাজ না, সিভিল ব্যুরোক্র্যাট যারা অবসরপ্রাপ্ত রয়েছেন তাদের কাছ থেকে যাদের সৎ হিসাবে সুনাম রয়েছে। যেমন আমি এর মধ্যে একদিন ইতিহাস একাডেমিতে আমার সঙ্গে দেখা হয়েছে রোকনউদ্দৌলা, আপনার যে ম্যাজিস্ট্রেট হিসেবে অনেক সুনাম কুড়িয়েছেন, তো উনি রিটায়ার্ডে চলে গিয়েছেন। তো এরকম আপনার আমরা যাদেরকে সজ্জন হিসেবে জানি, এরকম লোকদেরকে কিন্তু আপনার অ্যাডভাইজার বলেন বা তাদেরকে বিভিন্ন চুক্তিভিত্তিক নিয়োগ বলেন বা যে কোনো ভাবে কিন্তু তাদের অ্যাকোমোডেট করা যায়। আর একটা জিনিস আমি বলতে চাই যে প্রশাসনের যে বিভিন্ন পর্যায়ে যে পদ খালি রয়েছে, সেগুলো ঢালাওভাবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়াটাও কিন্তু সমীচীন না। আপনার একটা নিয়োগ বিধি তৈরি করে ওপেন সার্কুলারের মাধ্যমে, ওপেন কম্পিটিশনের মাধ্যমে সৎ ও যোগ্য ব্যক্তিদেরকে কিন্তু আপনার অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে। এবং যেহেতু আমি আজকে সুযোগ পেলাম, আমি এই প্রোগ্রাম থেকেই সরকারকে অনুরোধ করতে চাই যে আপনারা ট্যাক্স ইন্টেলিজেন্সকে আরো শক্তিশালী করুন। আপনার এই যে যারা কালো টাকার মালিক, এই কালো টাকার মালিকদেরকে চিহ্নিত করেন এবং এদের সঙ্গে পলিটিক্যাল পার্টিগুলোর কোনো সংযোগ রয়েছে কিনা। আজকে যে আপনি দেখেন, একটা কথা বলি এই প্রোগ্রামের মাধ্যমে, এই যে এতগুলো পার্টির এতগুলো কাউন্সিল হলো, এতগুলো সম্মেলন হচ্ছে, এই সম্মেলনে আপনার ডোনার কারা, এই জিনিসগুলো কিন্তু জাতিরও জানা দরকার। জাতি জানা দরকার এই কারণে, এক নম্বর কথা হচ্ছে এটা মানে সাদা টাকা কিনা। আপনার মানে আপনার দেখা গেল যে আপনি একজন কালোবাজারির কাছ থেকে 5 লক্ষ টাকা নিলেন, 50 লক্ষ টাকা নিলেন, আপনি কিন্তু তার বিরুদ্ধে সত্যি কথা বলার সৎ সাহস আপনার থাকবে না। তাহলে আপনার এই পলিটিক্যাল পার্টির আপনার ফান্ডিংটা এটা ট্রান্সপারেন্ট হতে হবে। আজকে ইলেকশন কমিশন আমি মনে করি যে 3-4 মাস হয়েছে, গঠন হয়েছে, তারা এই ব্যাপারে কি ভূমিকা নিয়েছেন জাতি কিন্তু দেখতে পাচ্ছে না। কিন্তু সবাই নির্বাচনের দাবি করতেছেন, কিন্তু নির্বাচনের যে প্রস্তুতি নেওয়া দরকার সেই প্রস্তুতি কিন্তু আমাদের নেই। আজকে যদি নির্বাচনে কালো টাকার ব্যবহার হয়, তাহলে কি আমরা একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করতে পারবো? কখনোই না। কারণ আপনি এই যে যেখানে আপনি একটা পলিটিক্যাল পার্টির কাউন্সিল, পলিটিক্যাল পার্টির আপনার এই যে এত বড় প্রোগ্রাম হলো, এই প্রোগ্রামের অর্থ কারা দিয়েছেন? তারা কি ট্যাক্স পে করেন কিনা? তাদের এই অর্থ প্রদর্শিত কিনা? এবং আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে আপনার এই যে ধরেন আপনার লাস্ট আপনার যে ট্যাক্স রিটার্ন হলো আপনার, বা এই আগামী বছরও হবে জুনের পরে, সরি এই বছরও হবে 30শে জুনের পরে, আপনি এরকম 50 জন লোক খুঁজে পাওয়া মুশকিল হবে যারা প্রকাশ্যে ঘোষণা দিবে যে আমি এত টাকা পলিটিক্যাল পার্টিকে ডোনেশন করেছি। তাহলে যদি আপনার এটা ঘোষণা না করে, সেটাও তো অপ্রদর্শিত অর্থ। সেই বিষয়গুলো আপনার ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ তারা
এটা কিন্তু আমলে আনা উচিত এবং তাদের ট্যাক্স ইন্টেলিজেন্সকে আপনার শক্তিশালী করা দরকার। সেকেন্ডলি, ইলেকশন কমিশন তারা রাজনৈতিক দলকে নিবন্ধন দেয়, তারা রাজনৈতিক দলগুলোকে নিবন্ধন দেওয়ার অথরিটি এবং তারা অ্যাকাউন্টস নেয়, তাদের জনবল বাড়িয়ে এই জিনিসগুলো কিন্তু অ্যাকাউন্টেবল করা দরকার, ট্রান্সপারেন্ট করা দরকার। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করছি যে ডিসেম্বরে নির্বাচনের ঘোষণা দেওয়া হলেও আজকে লেভেল প্লেইং ফিল্ডের জন্য যে প্রয়োজনীয় জিনিস দরকার আর কি, আপনার এই যে আপনার কালো নির্বাচনে কালো টাকার ব্যবহার রোধ, পেশি শক্তির রোধ, এগুলো কোনো কিছুই কিন্তু হচ্ছে না। আজকে আপনি যদি এই পুলিশ বাহিনী যদি আজকে ডাকাতি প্রতিহত না করতে পারে, তাহলে কেন্দ্রে যদি ভোট ডাকাতি হয় সেটা প্রতিহত করবে কারা? সেই জন্য কি আমাদের জনমত গঠন করা দরকার না? সেই জন্য কি আমাদের এনাফ ম্যান পাওয়ার দরকার না? বাংলাদেশে কি এনাফ ম্যান পাওয়ার নাই? আজকে কেন কমিউনিটি পুলিশ নিয়োগ দেওয়া হচ্ছে না? কেন আনসার বাহিনীকে সুসংগঠিত করা হচ্ছে না? তাহলে আপনার এগুলো যদি না করা হয়, তাহলে আমরা ডিসেম্বরে কিভাবে নির্বাচনকে ফেস করব? আসলে কৃত্রিম সমস্যা তৈরি করে নির্বাচনকে প্রলম্বিত করাই আমার উদ্দেশ্য মনে হচ্ছে। আদারওয়াইজ আপনার এই জিনিসগুলো কিন্তু অবিলম্বে সর্ট আউট করা দরকার। আপনার এই যে জাহাঙ্গীর সাহেব রাত্র ৩টার সময় সাংবাদিক সম্মেলন করলেন, উনি বললেন যে যে কারণে আমার পদত্যাগ দাবি করা হচ্ছে সেই কারণে যে আমি রোধ করতে পারি, তাহলে তো পদত্যাগের কোনো প্রশ্ন। আমি ওনার সঙ্গে একমত। তাহলে করেন না কেন ভাই? আপনার তো, আপনি স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনি এই যে কথাগুলো বললাম আপনি একটা আমল নেন, এগুলোর উপর আমল করেন। আর আপনি যদি না পারেন, আপনার যদি এটা শক্তি সামর্থ্য না করে, আল্লাহর রাস্তায় আপনি এই পদে থাকেন। কারণ হচ্ছে যে আপনার বহু যোগ্য লোক আছে যারা এই কাজগুলো করার জন্য তৈরি আছে এবং তারা দেশকে একটি সুখী, সুন্দর, সমৃদ্ধিশীল, প্রগতিশীল দেশ। কথা আমি সেলিম ভাইয়ের এই যে আপনার বক্তব্য থেকে আমি বলতে চাই, সেলিম ভাই আপনি কি বলেছেন যে পার্টিতে বিভিন্ন টিনেজার বা বখাটে যুবকদের দ্বারা আমাদের বোনেরা, আমার ভাইয়েরা, আমাদেরকেও লক্ষ্য রাখতে হবে, আমরাও যেন আইন শৃঙ্খলা তুলে না আনি। যে আমার যে বোনটি যে চাঁদ ছুড়ে দিয়েছেন সেটাও কিন্তু বেআইনি। আপনার এখন কিন্তু এই যে আপনি 999-এ কল করলে পুলিশ না আসলেও জিনিসটা রেকর্ডেড হয়। আজকে এই জাতীয় ঘটনা যাতে না ঘটে সেই জন্য সবাইকেই সংযত হতে হবে, সবাইকেই আপনার আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে এবং আইনের পথে চলতে হবে। সেলিম খান যেটি বলছিলেন রেজাউল করিম, আর পাশাপাশি কিছু প্রশ্ন আপনার প্রতি আমাদের দিচ্ছি, সেটি হলো আপনি নিশ্চয়ই দেখেছেন গুলশানের ঘটনায় যারা নেতৃত্ব দিয়েছে, নেতৃত্বদের একজন বলেছেন সাংবাদিকদের একদম ওপেন যে আমাদের কাজ আমরা করেছি, আপনাদের কাজ আপনারা করেন। তার মানে এটার মধ্যে কোনো স্পষ্ট একটি হুমকি রয়েছে। পাশাপাশি এই যে হিরণ খান বলছিলেন আইন শৃঙ্খলা বাহিনীকে অনেকটা অসহায়ের মতো মনে হয়েছে, আপনিও কি সেই অসহায়ত্ব দেখছেন কিনা আইন শৃঙ্খলা বাহিনীর? পাশাপাশি সাংবাদিকতাকেও কোনো অসহায়ের জায়গায় দেখছেন কিনা? সেলিম খান। আচ্ছা, প্রশ্ন তিনটি। একটু হচ্ছে গুলশানের যারা নেতৃত্ব দিয়েছে এই ডাকাতিতে, তারা সাংবাদিকদের সরাসরি বলেছে যে আপনাদের কাজ আপনারা করেন, আমাদের কাজ আমরা করি। এ থেকে বোঝা যায় যে এই যে সামাজিক গোষ্ঠীগুলো, এই গোষ্ঠীগুলো এককভাবে কতটা শক্তিশালী। হ্যাঁ, আমি সাংবাদিকতাকে সামাজিক গোষ্ঠী বলছি না, সাংবাদিকতা হচ্ছে প্রাতিষ্ঠানিক গোষ্ঠী। সে একটা প্রতিষ্ঠানের ব্যানারে থাকে, প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে থাকে, প্রতিষ্ঠানের অধীনে থাকে। কিন্তু এই যে সামাজিক গোষ্ঠী যারা ডাকাতি করতে গেল ওইখানে, আমি আগে বলেছি এটা মব জাস্টিস না, তারা কিন্তু হুমকি দিচ্ছে একটা প্রাতিষ্ঠানিক গোষ্ঠীকে যে আপনাদের কাজ আপনারা করেন, আমাদের কাজ আমরা করবো। তারপরে বোঝাই যাচ্ছে যে রাষ্ট্রটি এখানে কাজ করছে না, আইন শৃঙ্খলা বাহিনী দূরে দাঁড়িয়ে আছে, তারা কাজ করছে না, রাষ্ট্রটি কাজ করছে না। পুলিশ মানে তো রাষ্ট্র, মিলিটারি মানে রাষ্ট্র, বিজিবি মানে রাষ্ট্র, এরা তো রাষ্ট্র। এই রাষ্ট্র কাজ করছে না, একটা গেল। রাষ্ট্র কাজ করছে না বলেই আজকে এই ধরনের অধ্যত্ব দেখাচ্ছে সামাজিক অপগোষ্ঠীগুলো। এক নম্বর এই তো গেল। দুই নম্বর হচ্ছে ছিল যেটা যে কি অসহায়ত্ব সাংবাদিক, হ্যাঁ সাংবাদিক বা পুলিশের অসহায়ত্ব, এই বিষয়ে আসি আমি। এটা খুব মজার একটি বিষয়। বিষয়টি হচ্ছে যে আমরা আমি তো প্রায় 28 বছর, এমন 29 বছর হয়ে গেল, এর মধ্যে টেলিভিশন সাংবাদিকতা এই 16 বছর। সাংবাদিকদের সবচেয়ে বড় প্রবলেমটা হয়ে গেছে তাদের দক্ষতা। প্রথমত
প্রথমত তাদের দক্ষতা, একটা বলবো, এটা বিস্তারিত গেলাম না আমি, কারণ এটা কোনো সেন্সিটিভ একটা বিষয়। দ্বিতীয়ত হচ্ছে এই সংবাদ মাধ্যমকে এই দুর্বৃত্ত ধনিক শ্রেণী গত 54 বছরই বলবো আমি, স্বাধীনতার পর থেকে এটিকে একটি দুর্বৃত্তায়ন করার প্রক্রিয়ার মধ্যে ফেলে দিয়েছে, এবং সেটা গত 16 বছরে সফল হয়েছে। এই যে সংবাদ মাধ্যম এবং শিক্ষাকে যে দুর্বৃত্তায়ন করা হয়েছে, আপনারা শিক্ষার চেহারা কিন্তু খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন একজন অভিভাবক হিসাবে, কিন্তু সংবাদ মাধ্যমের যে দুর্বৃত্তায়ন এটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না, কারণ ওইটার অভিভাবক আপনি জেনারেল পিপল না, এই জন্য আপনি দেখতে পাচ্ছেন না। ওইটার অভিভাবক আমরাই, সাংবাদিকরাই, যে কারণে আমরা বুঝতে পারছি যে এখানে দুর্বৃত্তায়নের মাত্রাটা কতটা চূড়ান্ত লেভেলে চলে গেছে, চরম মাত্রায় পৌঁছে গেছে। এই যে দুইটো মিলিয়ে, দক্ষতার অভাব, দুর্বৃত্তায়নের চরম মাত্রা, এই দুটো মিলিয়ে সাংবাদিকদের বিং এ পার্সোনাল অসহায় করে ফেলেছে। তাদের দুইটা জায়গা মেনটেন করতে হয়, একটি হচ্ছে স্টেট ক্লায়েন্টেলিজম, আর একটা হচ্ছে কর্পোরেট ক্লায়েন্টেলিজম। আমি যখন কোনো রিপোর্ট করতে যাই তখন আমার স্টেট ক্লায়েন্টেলিজম আমাকে মাথার ঘাড়ের নিঃশ্বাস ফেলে, আমি যখন রিপোর্ট করতে যাই তখন আমার কর্পোরেট ক্লায়েন্টেলিজম আমার ঘাড়ে নিঃশ্বাস ফেলে। এই দুইটা ক্লায়েন্টেলিজমকে ম্যানেজ করে সাংবাদিকদের কিন্তু কাজ করতে হচ্ছে। তার মধ্যে আছে রাজনৈতিক দখলবাজি সংবাদ মাধ্যমে, এটি একটি বড় ফ্যাক্টর। কেন এই সংবাদ মাধ্যমকে রাজনৈতিক দখলবাজি না করলে কি হতো না? আমি দখলবাজি শব্দটি বললাম দায় নিয়ে, এটিও একটি বড় কারণ সাংবাদিকদের অসহায়ত্বের, যে কারণে সাংবাদিকতা একটি মানে গুরুত্বপূর্ণ পেশা হওয়া সত্ত্বেও একটি প্রাতিষ্ঠানিক পেশায় পরিণত হচ্ছে না, যে কারণে চাকরি থাকে না আমার। আর যখন আমার চাকরি থাকে না, আমার বেতন থাকে না, আমি কম বেতনে অভ্যস্ত হই। যেমন আমার মনে আছে বিবিসির সাথে মনীষা চক্রবর্তীর সাথে সাক্ষাৎকারে আমার সাবেক প্রধানমন্ত্রী বলেছিলেন, শেখ হাসিনা, যে আমি তো দেশে অনেকগুলো টেলিভিশন করে দিয়েছি, বহু মানুষের কর্মসংস্থান হয়েছে। সাংবাদিকতা কি কর্মসংস্থানের জায়গা? সাংবাদিকতা কি ফ্যাক্টরি? যে সাংবাদিকতা আপনি প্রচুর সংবাদ মাধ্যম আউটলেট খুলে দিলেন আর প্রচুর সাংবাদিক ঢুকে গেল, সেখানে তারা করে কেটে খাচ্ছে? না, সাংবাদিকতা কোনো ফ্যাক্টরি না, গার্মেন্টস ফ্যাক্টরি না, বা জুট মিল না। এটা একটা বুদ্ধিবৃত্তিক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে তারাই আসে যারা নিজেকে এর জন্য যোগ্য মনে করে, বা সমাজ যাকে এই পেশার জন্য যোগ্য মনে করে, তারাই আসে এই পেশায়। এখন আমাকে যেমন এমন হচ্ছে সাংবাদিকদেরকেও দাম দেয় না, পুলিশের সাথেও তুলনা করে। কারণটা কি? কারণ সমাজ তাকে ওই পেশার যোগ্য মনে করছে না। এখন প্রশ্ন আসে, প্রতিষ্ঠান তারা নিচ্ছে কেন? প্রতিষ্ঠান হয়েছে তার স্টেট ক্লায়েন্টেলিজম, ওইটা মেনটেন করতে গিয়ে সে যেন তেন ভাবে একটা কিছু দিয়ে দিচ্ছে, সহজ করে দিচ্ছে সাংবাদিকতাকে। আপনি 1 লাখ টাকা একটা অনলাইন খুলে কপি পেস্ট করে চালিয়ে দিচ্ছেন এখান থেকে ওখান থেকে। এইভাবে যে সহজ থেকে সহজতর করে দেওয়া হচ্ছে সংবাদ মাধ্যমকে, এবং বুদ্ধিবৃত্তিক জায়গা থেকে, পরিসর থেকে সরিয়ে একটি মানে কি বলবো, এটাকে একটা সাধারণ বিষয়ে পরিণত করে ফেলছেন। এটা তো রাষ্ট্র করছে, রাষ্ট্র পরিকল্পিতভাবে করছে এটা। কারণ রাষ্ট্র যতটা এটা পরিকল্পিতভাবে সফল হবে, সংবাদ মাধ্যমকে যতটা স্যাচুরেটেড করে দিতে পারবে, যতটা খেলো করে দিতে পারবে, তার জন্য তত সুবিধা। মানুষের আস্থা কমিয়ে দিতে পারবে। যেমন 16 বছরে আমরা দেখেছি যে প্রাইম মিনিস্টার কনফারেন্সের নামই হয়ে গিয়েছিল তেল কনফারেন্স। আমি চ্যানেল 1-এ ছিলাম, তারপরে যখন টিভিতে আসলাম, চ্যানেল 1-এও আমি আসলে সরকারি এটা রাজীবও ভালো জানে, আমি সরকারি কোনো ইয়েতে যাওয়া খুব মানে স্বচ্ছন্দ বোধ করি না। তো যখন আমি RTV-তে আসলাম তখন আমাকে RTV বা ETV-তেও, আপনি যান না কেন? আমি বললাম যে তোমরা নিয়ে যা এক সেট প্রশ্ন ধরিয়ে দিবা আর ওই পাছার নিচে আমার ক্যামেরা লাগাবা, এখানে আমি যাব না। আমাদের সাংবাদিকতা তো এই জায়গাটায়। রাষ্ট্র কি করে? রাষ্ট্র আমাকে সেট করে দেয় যে তুমি কি করতে পারবা, আর তুমি সেটা ঠিক মতো করছো কিনা সেটা দেখার জন্য আমার পেছনে একটা ক্যামেরা লাগিয়ে দেওয়া হয়। আর গোয়েন্দা সংস্থার লোকজন তো আছেই। এতগুলো অবস্টাকল মেইনটেইন করে একজন সাংবাদিক সঠিক তথ্যটি এবং জনগণের পক্ষের তথ্যটি কি করে তুলে আনবে, এটা আমি আসলে খুব ভেবে অবাক হই। এর মাঝেও যে আমাদের সাংবাদিকরা, আমরা সংবাদকর্মীরা কিছু কাজ করছি না তা কিন্তু না, আমরা কিন্তু কিছু কাজ করছি। আজকে মনে করা হয়েছিল 16 বছরের জগদ্দল, দুঃশাসন, দম বন্ধ করা পরিবেশ ইত্যাদি থেকে মুক্ত হয়ে আমরা একটা মুক্ত সংবাদ মাধ্যম পাবো, এই প্রত্যাশা এবং এই চাওয়া কিন্তু আমাদের ছিল সংবাদকর্মীদের। কিন্তু আমরা কি সেটা পেয়েছি? এখন হয়তো রাষ্ট্রের তরফ থেকে বলা হবে, সরকারের তরফ, আমরা তো কোনো বাধা দিচ্ছি না,
ভাই ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না। বিষয়টা এরকমই যে আমরা তো কোনো বাধা দিচ্ছি না, আপনারা বাধা দিচ্ছেন না, কিন্তু আপনারা গোটা কাঠামোটাকে এমন ভাবে তৈরি করে রেখেছেন যে এক ব্যক্তি কেন্দ্রিক ক্ষমতা কাঠামো, এই কাঠামো এখানে কোনো কিছুরই প্রকাশ করতে দেয় না, কোনো কিছুরই যৌক্তিক প্রকাশ করতে দেয় না। সে তার পক্ষের বয়ান যতটুকু আছে তার বাইরে সে যেতে দেবে না। অতএব আমরা কিন্তু আবারও সেই 7 মাসে যে সাংবাদিকতাটা করছি, এটা আবারও ওই নতুন বোতলে পুরনো বোতলে নতুনটা ঢেলেই এগুচ্ছি, যে কারণে সংবাদ মাধ্যমের ব্যাপারে কোনো ধরনের কোনো উৎসাহ দেখা যাচ্ছে না মানুষের মধ্যে, এবং অনাস্থার জায়গার তো আছেই, আস্থায় নিতে পারছে না বাংলাদেশের সংবাদ মাধ্যমকে মানুষ। এটা গেল একটা। পুলিশে আসি আমি। পুলিশের বিষয়টি, বাংলাদেশে 2,13,000 পুলিশ আছে, মাত্র 18 কোটি মানুষ। পুলিশের অন্যতম কাজ হচ্ছে জননিরাপত্তা, জনশৃঙ্খলা বজায় রাখা, এই প্রোভাইড করা। এখন জননিরাপত্তা বাদ দিলাম আমি, ওটা পরে আসি। জনশৃঙ্খলা, এই ট্রাফিক ব্যবস্থাপনায় আমরা কিন্তু দেখছি যে একেবারেই অপ্রতুল। এই 2,13,000-এর মধ্যে কমপক্ষে 25 থেকে 40,000 কর্মকর্তা, তারা এসি রুমে থাকেন, আর বাদ বাকি সিপাই বা এসআই বা এই লেভেলের আছে। আপনি 2,13,000 মানুষ দিয়ে, পুলিশ দিয়ে কিভাবে একটি দেশের আইন শৃঙ্খলা এবং জননিরাপত্তা দুইটাই মেনটেন করবেন? এর আগে সাবেক ছিলেন ঢাকার কমিশনার ছিলেন শহীদুল হক, সম্ভবত ওনার নাম, না শহীদুল ইসলাম, উনি জাসদ করতেন এক সময়। তো ওনাকে আমি জিজ্ঞেস করছিলাম যে শহীদ ভাই, আপনারা এই যে আগে তো দেখতাম প্রত্যেকটা মহল্লায় একজন আনসার এবং পুলিশ হেঁটে হেঁটে টহল দিত, কিছুদিন আগেও, বছর 10-15 আগেও দেখেছি, এখন সেটা নাই কেন? তখন আমাকে বলে, দেখেন সেলিম, আমাদের যে মেট্রোপলিটন সিটির যে জনবল পুলিশের, এই জনবলের 80% চায় হচ্ছে প্রোটোকল দিতে, ভিআইপি প্রোটোকল। এখন একজন এমপিও প্রোটোকল চায়। মানে ক্ষমতার এক কেন্দ্রিকতা এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যে সেখানে একজন এমপিও মনে করে যে আমি দেশের রাজা, সেও প্রোটোকল চায়। আর আমরা তো আইনগতভাবে একটা জায়গা আছে, পুলিশকে করা যায়, রেন্ট করা যায়। আপনি কিন্তু পুলিশকে রেন্ট করতে পারবেন। আপনি 20 কোটি টাকা নিয়ে যাবেন, পুলিশকে কল দিবেন, ভাড়া দেবেন, পুলিশ আপনাকে সাথে নিয়ে নিরাপত্তা দিয়ে নিয়ে যাবে। এটা আইনিভাবেই আছে। তাহলে এখন এমপি যদি বলে যে আমাকে পুলিশ স্কট দিতে হবে, আমি নিয়ম অনুযায়ী ভাড়া দিতে বাধ্য সে। এখন এই যে অবস্থাটা, এই জায়গাগুলোর সংস্কারের জন্যই কিন্তু এই জুলাই গণঅভ্যুত্থান। আর পুলিশের অসহায়ত্ব শেষ করে জুলাই গণঅভ্যুত্থান এসে আমি শেষ করবো। পুলিশ অসহায় হয়েছে। 2 লক্ষ, আমি যতটুকু জানি 50,000-এর মতো মনে এখনো জয়েনই করে নাই, কাজে যোগ দেয় নাই এখনো, যাদেরকে মেইনলি গোপালী পুলিশ বলে অভিহিত করা হতো একসময় ঠাট্টা মশকরা করে। তাহলে থাকলো কত? 1.5-2 লাখ। এই 1.5-2 লাখ মানুষ জুলাই গণঅভ্যুত্থানে যে ভূমিকা নিয়েছে যে পুলিশ, সেই ভূমিকার পরে এই পুলিশ কি করে সেই মানুষের সামনে আবার এসে দাঁড়াবে? সাংঘাতিক মোরাল কোশ্চেন। তার মধ্যে ভীতি কাজ করায়, তার চেয়ে বেশি কাজ করে মোরালিটি। মানুষ তো আফটার অল পুলিশ যে মানুষ, হ্যাঁ, তার মধ্যে কিছুটা মোরালিটি তো কাজ করে। যে এই 1 মাস আগেও আমি যে তরুণটির উপরে গুলি চালিয়েছি, সেই তরুণদের লাইক দিস গাইজ আমি কেমনে করে যাব, তাদের সামনে কেমনে করে যাব? এটা দেখা যায় একটা অসহায়ত্ব তাদের মধ্যে ছিল। কিন্তু সরকারের উচিত ছিল এই পুলিশ বাহিনীকে বুস্ট আপ করা, মরালি বুস্ট আপ করা এবং জনসম্পৃক্ততা বাড়ানো পুলিশের, যেটা খুব, মানে আমি অনেক জায়গায় বলি আমাদের দেশের পুলিশের কোনো জনসম্পৃক্ততা নাই। হ্যাঁ, সেটা হতে পারে পুলিশ বৈঠক, এলাকার লোকজন নিয়ে পুলিশ বৈঠক করবে, এতে করে পুলিশের জনসম্পৃক্ততা বাড়ে, পুলিশের প্রতি মানুষের আস্থা বাড়ে। আরেকটি কথা, যেটা সংখ্যাগত বিষয়, পুলিশের সংখ্যাও প্রতুল। সংখ্যা বারবার বলা হচ্ছিল সরকারের তরফ থেকে। তখন আমরা বলেছিলাম, সাংবাদিকদের অনেকেই বলেছিল যে আনসারে একটা রিজার্ভ ব্যাটালিয়ন আছে, আপনারা খুব দ্রুত সেটাকে নিয়ে আসেন, নিয়ে এসে তারা তাদেরকে এনে এখানে নিয়োগ দেন, নিয়োগ দিয়ে আপাতকালীন আপনারা এটা সামাল দেন। সেটাও সরকার করেনি। এই গেল পুলিশের অসহায়ত্বের বিষয়। এইবার আসি আমি যে এই সরকারের আসলে কি করণীয়, এটা বলে আমি শেষ করব। এই যে দঙ্গলের রাজনীতি চলছে সারা দেশে, মব জাস্টিস যেটাকে বলা হচ্ছে, বা এর নামে ডাকাতি হচ্ছে, এর নামে ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করা হচ্ছে, এর নামে দখলবাজি চলছে ইত্যাদি, এটা একটা রাজনৈতিক ব্যাপার। এই সরকার একটা রাজনৈতিক আসলে জায়গা। এই জায়গা থেকে 2টা বিষয় আছে সরকারকে উত্তরণের। সরকার এর থেকে 2টা ভাবে বের হয়ে আসতে পারে। একটা হচ্ছে এই দঙ্গলের রাজনীতি তৈরি করতে না দেয়া, কিন্তু সে দিচ্ছে কিভাবে, যে কি দেখি না কি হয়। অনেকের মধ্যে খায়েশ আছে
যে ভালোই তো, এরা ভাবেন যে দঙ্গল আর রাজনৈতিক ভিত্তি তৈরি করবে তার, এই দঙ্গল হইলে মানুষ মানে যারা দঙ্গলবাজি করছে তাদের ব্যাপারে অতিষ্ঠ হয়ে যাবে, আমাদেরকে সমর্থন করবে, এরকম একটা ধারণাও আছে। যেমন রেজাউল ভাই বললেন যে আমরা ব্যবস্থা নিচ্ছি, হ্যাঁ, কিন্তু 5ই আগস্টের পরেই জনগণের মধ্যে একটা পারসেপশন তৈরি হয়ে গেছে যে বিএনপি আবার দখলবাজি শুরু করে দিছে, সেই আবার দখলবাজি। এটা কিন্তু জনগণের পারসেপশন। বিএনপি করছে কি করছে না সেইটা জনগণ দেখছে না, জনগণ তার নিজের ভেতর থেকে যেটা দেখছে, নিজের সমাজ থেকে যেটা দেখছে, নিজের থেকে যেটা দেখছে, সেই জায়গা থেকে বলছে যে আবারও সেই লুটপাটি হলো, কি হলো ভাই, আবারও তো সেই একই জিনিস। এখন বিষয়টা হচ্ছে যে বিএনপিকেও কঠোর হস্তে দমন করতে হবে এই জায়গাগুলো, তৃণমূল পর্যায় পর্যন্ত, যে কোনো ধরনের দখলবাজি, লুটপাট, চাঁদাবাজি এগুলো যদি বিএনপির নেতাকর্মীরা না করে, শুধু না করলেই না, বিএনপির প্রত্যেকটি ওয়ার্ডে ইউনিয়নে কমিটি করতে হবে, চাঁদাবাজ দখলবাজ প্রতিরোধ কমিটি করে এই জায়গাটা সামাল দিতে হবে। না হলে যেটা হবে, ওই যে দঙ্গলবাজকে প্রশ্রয় যারা দিচ্ছেন তারা ভাবছেন বিএনপি দঙ্গলবাজি করছে, মানুষ তো বিএনপিকেই দোষারোপ করছে, তা আমরা মাঝখান থেকে উঠে যাব, আমরা তো দঙ্গলবাজি করি না। এটা একটা সুযোগ কিন্তু করে দেওয়া হচ্ছে। নাম্বার 2, এই দঙ্গলবাজি চলতে থাকলে আলটিমেটলি কি হবে, জনগণ দেখবে যে এদের দিয়ে কিচ্ছু হবে না, এই রাজনৈতিক দল টল দিয়ে কিছু হবে না, এরা যা তাই, এরা ক্ষমতায় গেলে আরো বেশি হয়, অতএব অন্য একটা শাসন আনো। যেটা আমরা যদি ফ্রান্সের সেকেন্ড রিপাবলিকে দেখি, স্পেনের সেকেন্ড রিপাবলিকে দেখি, যে এই রিপাবলিকগুলো কিন্তু হয় সেখানে আবার রাজতন্ত্র ফেরত আসছে, না হয় সেখানে সেনা শাসন আসছে, না হয় গৃহযুদ্ধ হয়েছে। আমি 2-3টা রিপাবলিকের, সেকেন্ড রিপাবলিকের উদাহরণ দিলাম। আর একটা পথ হলো অন্তর্বর্তী সরকারের সক্রিয়তা। এই সরকারকে অ্যাক্টিভ হতে হবে এবং ভবিষ্যৎ বাংলাদেশের ভ্রূণ হিসেবে দেখাতে হবে যে আমরা ভবিষ্যৎ বাংলাদেশের ভ্রূণ, ভবিষ্যৎ বাংলাদেশটি এমন হবে, সেটা মানুষের কাছে তুলে ধরতে হবে। কিভাবে তুলে ধরবেন সে? তারা সংস্কার কমিশনের সুপারিশগুলো গ্রহণ করেছেন, সাইটে প্রকাশ করেছেন, এগুলো নিয়ে একটা কার্যকর রূপরেখা দেওয়া, হোয়াট ইজ টু বি ডান, এই মুহূর্তে আমরা আসলে কি করতে চাচ্ছি, একটা একদম ক্রিস্টাল ক্লিয়ার একটা রোড ম্যাপ দেওয়া, যে এই সংস্কারের সুপারিশ এসছে, রাজনৈতিক দলগুলো আপনারা আসেন, আগামী 2 মাসের মধ্যে আপনারা এগুলো বসে চূড়ান্ত করেন, না করলে আমরা আগামী 2 মাস পরে আমাদের দিক থেকে জনগণকে জানিয়ে দেব যে রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছিল, তারা এই সংস্কার কমিশনের সুপারিশগুলো নিয়ে আলোচনায় সম্মত হয় নাই, বা এই জায়গায় সম্মত হয়েছেন, এই জায়গায় সম্মত হন নাই, অতএব আমরা এই যে রোডম্যাপ দিচ্ছি এর ভিত্তিতে আগামী নির্বাচন দিব আমরা। এই বিষয়টা হচ্ছে এখন এই সরকারের প্রধানতম কাজ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমি খুব সংক্ষেপে জানতে চাচ্ছি রেজাউল করিমের কাছে, সেলিম খান যেটি বলছিলেন আবারও সেই লুটপাট, তাহলে পার্থক্যটা কি হলো যদি খুব সংক্ষেপে বলেন? পার্থক্য তো অনেক কিছু, যেমন ধরেন এই রাজীব ভাই, আপনার এই যে আপনার এখন কথা বলতে পারতেছি, এই সেলিম ভাই কথা বলতে পারতেছেন, এটা একটা পার্থক্য। তারপর হচ্ছে যে আপনার এই লুটপাটের বিষয়ে তো আমি একটু আগে আলোচনা করলাম যে কিছু কিছু আছে পরিকল্পিত দেশকে অস্থিতিশীল করার জন্য একটা ষড়যন্ত্র। এই ব্যাপারে সরকারকে ভূমিকা নিতে হবে এবং সরকারকে ভূমিকা নিতে হবে, পাশাপাশি রাজনৈতিক দলগুলো যারা আছে তাদেরকে সহযোগিতা করতে হবে। ইলেকশন কমিশনকে শক্তিশালী করতে হবে, ইলেকশন কমিশন যাতে আপনার এই সামনের নির্বাচনটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয়। কারণ আপনার এই যে কালো টাকার রোধ এবং পেশি শক্তির ব্যবহার রোধ, এই দুটো করতে পারলে কিন্তু ভালো লোকরা পার্লামেন্টে আসবে। সেই ব্যবস্থাটা বর্তমান সরকারকে এবং ইলেকশন কমিশনকে উদ্যোগ নিতে হবে। এবং আরেকটি রিকমেন্ডেশন যেটা, যে আপনার রাজনৈতিক দলগুলোর আয় ব্যয় এগুলো ট্রান্সপারেন্সি হতে হবে। কারণ আপনার রাজনৈতিক দলগুলো যদি কালো টাকার মালিকদের কাছ থেকে চাঁদা নেয়, সেই ক্ষেত্রে কিন্তু তারা এই কালো টাকার মালিকদের স্বার্থে ব্যবহৃত হবে, যেটা আমরা অতীতের সরকারগুলোতে দেখেছি এবং সেটা কিন্তু এখনো আশঙ্কা রয়ে গেছে। কারণ একটু আগে যেটা সেলিম ভাই বললেন যে জনগণ একটা পারসেপশন নিয়েছে, জনগণ তো আর এমনি পারসেপশন নেয় না। আমরা যদি এ ব্যাপারে সতর্ক না হই, আমরা যদি এই সেই আপনার ফ্যাসিস্টদের পাহারাদার নিযুক্ত করি নিজেদেরকে, তাহলে তো এরকম পারসেপশন জনগণের মধ্যে তৈরি হতে পারে। সেটা যাতে তৈরি না হয় সেই জন্য রাজনৈতিক দলগুলোকে যেভাবে সতর্ক হতে হবে এবং বর্তমান সরকারকেও দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। যেভাবে বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল, আজকে কিন্তু আমরা সেটার খুব বেশি উন্নতি কিন্তু আমরা দেখতে পাইনি।
আপনার এই 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 কথাটিও কিন্তু আপনার এড়িয়ে গিয়েছে এই অনুষ্ঠানে, যে জুডিশিয়ারিতে আপনার একটা সুষ্ঠু জুডিশিয়ারি অ্যাপয়েন্টমেন্ট কমিশন করে, এবং এই যে মামলার যে জট, বিচারহীনতা, কারণ একটা কথাই আছে, জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড। তো আপনার বিচারহীনতা যে সংস্কৃতি এতদিন ধরে চলে আসছে, সেই জিনিসটা কিন্তু আপনার এই বর্তমান সরকারকেই দায়িত্ব নিতে হবে, যে জনগণ যাতে সুবিচার পায়, ন্যায় বিচার পায়, এবং সুবিচার এবং ন্যায় বিচার পেলেই কিন্তু দেশে সুশাসন তৈরি হবে। এবং সেই আশাবাদ ব্যক্ত করে এবং চ্যানেল 24 এর অগণিত দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ রেজাউল করিম আপনাকে। আমরা যেখান থেকে শুরু করেছিলাম হিরণ খানকে দিয়ে, হিরণ খানের মাধ্যমেই শেষ করব। খুব সংক্ষেপে জানতে চাচ্ছি হিরণ খান, যেটি বলছিলেন রেজাউল করিম, যে হ্যাঁ পার্থক্য অনেক, আগে কথা বলা যেত না, এখন আমরা কথা বলতে পারছি। কথা বলতে পারছেন রেজাউল করিম, কথা বলতে পারছেন সেলিম খানরা। আপনারা যারা একদম মাঠে কাজ করেন, মাঠে সাংবাদিকতা করেন, আপনারা কতটা কথা বলতে পারছেন? আসলে রাজীব ভাই, কথা বলার যে বিষয়টি সেটি কিন্তু আসলে অনেক গুরুত্বপূর্ণ বিষয়, যে কথা বলতে পারছি কিনা। আমাদের সেলিম খান তিনি বলছিলেন, আমাদের সিনিয়র সাংবাদিক, তিনি বলছিলেন যে সাংবাদিকতার সব থেকে বড় বিষয় হচ্ছে সাংবাদিকরা কেন যেন সাধারণ মানুষের কাছে হেয় প্রতিপন্ন হয়ে গেছে। বাস্তবতা সেটা হচ্ছে পুলিশের মতো সাংবাদিকদের সাথে ব্যবহার করা শুরু করেছে সবাই, এটা অনেক আগে থেকেই। এবং যে অনলাইন সাংবাদিকতার কথা বলা হচ্ছে, অনেকেই কর্মসংস্থান হয়ে গেছে। অনেকে আমরা এই বাংলাদেশে বসে দেখেছি, অনেক দেখা যাচ্ছে তাকে জিজ্ঞেস করলাম আপনি কত বছর সাংবাদিকতা করেন, বলে যে আমার একটা শোরুম আছে, শোরুমের কাজ করি, পাশাপাশি সাংবাদিকতা করি। কিভাবে? সে 2 ঘন্টা আসেন, মোবাইলটা নিয়ে দাঁড়ায় থাকেন একটা ঘটনায়, আমাদের সাথেই কাঁধে কাঁধ মিলিয়ে তিনি ইন্টারভিউ নেন, তিনি বক্তব্য দেন, ওইখানে দাঁড়িয়েই তার পারসেপশন সাধারণ মানুষ শুনেন, দূর দূরান্ত থেকে, আমেরিকা থেকে বলেন, দুবাই থেকে বলেন, তিনি যেভাবে উল্লেখ করেন সেভাবে। যেমন আমি ছোট্ট করে একটু যদি বলি, গুলশানের ঘটনা, এই সম্প্রতি ঘটনা, আমার তো অনেক অভিজ্ঞতা রয়েছে এই ঘটনাগুলোর। গুলশানের অভিজ্ঞতা যদি বলি, প্রথমে কিন্তু এই অনলাইন জার্নালিস্টরা তারা ভিতরে প্রবেশ করে বলেছে এটা ইস্টেমিয়ামের বাসা, এখানে অস্ত্র আছে, টাকা আছে, হ্যাঁ, এই জন্য অভিযান চলছে। কিন্তু আসলে তারা তাদের পারসেপশনটা তৈরি হয়নি যে আসলে কেন আসছে, কেন একটা সাধারণ মানুষ যে ল এনফোর্সের ব্যক্তি না, সে কেন একজনের ব্যাগ ধরে খুলছে, সেই প্রশ্নটা কিন্তু তার মাথায় নেই। সে যদি প্রকৃত অর্থে জার্নালিস্ট হতো, তাহলে হয়তোবা সেই যে, যেমন আমি সেলিম খান আমাদের সিনিয়র জার্নালিস্ট খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সে যদি প্রকৃত অর্থে জার্নালিস্ট হতো, তাহলে তার মাথায় প্রথম প্রশ্নটা এটা থাকতো। আমরা যারা গণমাধ্যম কর্মী, মূল স্ট্রিমের যারা গণমাধ্যম কর্মী, তারা কিন্তু বাইরে দাঁড়িয়েছিলাম, এবং তারা আমরা শেষমেশ একদম যখন আমরা দেখছি যে তারা যেই কাজগুলো করছে সেটি আসলে ক্রাইম, তখন কিন্তু এই মূল স্ট্রিমের যারা, তারা কিন্তু মূলত দায়িত্ব নিয়েছি, যার কারণে আজকে সাধারণ মানুষ জানতে পেরেছে এবং ল এনফোর্স এজেন্সি ব্যবস্থা নিয়েছে। তা না হলে কিন্তু, যদি আমরা জার্নালিস্ট ওখানে না থাকতাম মূল স্ট্রিমে, তাহলে কিন্তু সেদিন রাত্রিরে যে ঘটনাটা ঘটে গেল, সেটির ফিডব্যাক কিন্তু আপনারা পেতেন না, সাধারণ মানুষ পেত না, কিংবা এটা নিয়ে এত আলোচনা হতো না। জার্নালিস্টের আমাদের যে কাজটি, আপনি যেটা বলছিলেন জার্নালিস্ট অসহায়, ওইখানে কিন্তু আমাদের একটাই কাজ, আমরা কিন্তু ওখানে অস্ত্র নিয়ে যাই না, আমাদের একটাই অস্ত্র, সেটা হচ্ছে ওই ক্যামেরাটি, এবং আমাদের একটাই মানে ক্ষমতা, সেটা হলো গণমাধ্যম। আমরা জনগণের মাধ্যম, আমরা জনগণের হয়ে কথা বলি, এটাই হচ্ছিল আমাদের সব থেকে। ওইখানে আমরা লাঠি নিয়ে তাদেরকে ঠেকাতে যাব না, কিংবা আমি মাইক্রোফোন থুয়ে তাদেরকে জোর করে ধরে ভাই করেন না, এটা ঠিক হচ্ছে না, এটা আমার যেটা কাজ, আমি সেই কাজটি করেছি মূলত, সেটি একটা বড় বিষয়। আরেকটা বিষয়, সেলিম খান তিনি আমাদের সিনিয়র সাংবাদিক বলছিলেন যে পুলিশ, একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে 50,000 পুলিশ নেই। হ্যাঁ, এটি কিন্তু আসলে গুরুত্বপূর্ণ বিষয়। পুলিশ এখন সব থেকে বড়, সরকারের এই জিনিসটা খুব মাথায় নিয়ে কাজ করতে হবে রাষ্ট্রের, যে পুলিশ এখন কিন্তু মামলা আতঙ্কে ভুগছে। অনেক পুলিশ আপনার করেনি, এসে জয়েন করেনি, অনেকে চলে গেছে, এবং পুলিশের মধ্যে যে মামলার আতঙ্ক, এই মামলা হবে, পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এই জিনিসটার জন্য কিন্তু পুলিশ অনেকটা দূরে চলে গেছে, এবং অনেক মানে বড় অঙ্কের পুলিশ কিন্তু এখন পর্যন্ত অ্যাক্টিভ নয়, যেটা কিন্তু আসলে রাষ্ট্রে এবং সরকারের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টি দেখার জন্য। এবং পুলিশের যারা, আমার সাথে সেলিম খান এবং রেজাউল করিম, রাজীব ভাই আপনিও একমত হবেন যে গত সরকারের আমলে সব পুলিশ কিন্তু আপনার ফ্যাসিস্ট পুলিশ ছিল না,
এটা কিন্তু গুরুত্বপূর্ণ। তা না হলে আপনি এখন যে পুলিশিং যারা করছে তাদেরকে পেতেন না, তারা কিন্তু পুলিশেই ছিল, তাদেরকে পেতেন না। হয়তোবা যারা 15-20% আমি ধরে নিতে পারি একটা পার্সেন্টেজ আছে যারা একদম ডেডিকেটেড রাজনৈতিক দল, ওই রাজনৈতিক দলের জন্য কাজ করেছে। এটা একদম বাস্তবতা, আমরা দেখেছি। সেলিম ভাই আমার সাথে একমত হবেন। তো সেই মানুষগুলো ছাড়া আপনি সেই মানুষগুলোর সাথে যদি আপনি অন্য পুলিশ গুলো যারা হচ্ছে সরকারের হুকুমের জন্য বসে থাকেন, যারা রাষ্ট্রের জন্য বসে থাকেন, যারা যে হুকুম আসবে সেই হুকুম পালন করবেন, তাদেরকে যদি আপনি যদি মামলার আসামি করেন কিংবা হয়রানি করেন, কিংবা আমরা এমনও শুনেছি, আমি যেহেতু ক্রাইমে কাজ করি, যে পুলিশকে মামলা থেকে বাঁচতে হবে তার জন্য পুলিশ টাকা দিচ্ছে পুলিশকে, এমন ঘটনাও কিন্তু আসলে ঘটছে। তো এই বিষয়টি কিন্তু আসলে খুব গুরুত্বপূর্ণ। এই বিষয়টি সরকার এবং রাষ্ট্রের আমার যেমন হয় খুব দেখা খুবই প্রয়োজন। কারণ পুলিশকে আপনার অ্যাক্টিভ করতে হলে পুলিশের ভিতরে যে শুধু সংস্কারই না, পুলিশ এটা করবে ওটা করবে, পুলিশের ড্রেস চেঞ্জ করতে হবে, পুলিশের অস্ত্র কেমন হবে, পুলিশের অ্যাপ্রোচ কেমন হবে, সেটি গুরুত্বপূর্ণ। কিন্তু সব থেকে বড় গুরুত্বপূর্ণ পুলিশের যে বেসিক যে বিষয়টি, এখন যে ঘটনাটি ঘটার পরে যেই সব থেকে মূল্যবান যে ঘটনা ঘটার পরে একটা রিয়াকশন তো আছে, সেই রিয়াকশনটা কি ঘটছে সেই বিষয়টা সবার আগে নেওয়া, আমলে নিয়ে সেটি নিয়ে আগে প্রথমে কাজ করা। তারপরে আপনি কাঠামোগত পরিবর্তন এই পরিবর্তন সবগুলো করেন, কিন্তু একটা ঘটনা ঘটার পরে সেটা যে একটা রিয়াকশন আছে সেটি আপনি কিন্তু আসলে প্রথমেই আগে সেটি হ্যান্ডেল করাটা খুব জরুরি। রাজীব ভাই, ধন্যবাদ হিরণ খান, ধন্যবাদ সেলিম খান, ধন্যবাদ এ.কে.এম. রেজাউল করিম। অনেক সময় দিয়েছেন, অনেক কিছু জেনেছি, অনেক পরামর্শ দিয়েছেন আপনারা। আমরা আশা করি পরবর্তী সময়ে আরো আপনাদের সঙ্গে সংযুক্ত হব এবং আপনাদের কথা শুনবো। আর আমাদের কথা যেটা, আসলে আমাদের তো কথা বলার কিছু নেই, আমাদের শুধু চাওয়াটা দেশটা ভালো হোক, সুন্দরভাবে চলুক, জনগণ নিরাপদ থাকুক। ধন্যবাদ সবাইকে।